আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। যারা লাইভে যুক্ত হয়েছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন যে সব কিছু ঠিক আছে কিনা। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ মূল আলোচনায় চলে যাব। আমরা একটু আমাদের গ্রুপগুলোতে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করছি। একটু সাথে থাকুন, কমেন্ট করে সব কিছু ঠিক আছে কিনা একটু জানাবেন। হ্যাঁ, তাসফিয়া যুক্ত হয়েছেন, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সব কিছু ঠিক আছে কিনা একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আজকে হচ্ছে ত্রিভুজের উপর আমার এটা সেকেন্ড ক্লাস। হ্যাঁ, একটা ক্লাস নেওয়ার পরিকল্পনা ছিল কিন্তু একটাতে একটু অঙ্ক বেশি হয়ে যায়, তাই দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তারপর হচ্ছে সাবরিন যুক্ত হয়েছেন, আয়েশা সিদ্দিক বলছেন অল অল ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ আমাদের আলোচনা শুরু করব। একটু আপনারা ধৈর্য ধরে ওয়েট করবেন, কিছু ভাই বোন যুক্ত হওয়ার জন্য আমরা একটু ওয়েট করি, তারপর ইনশাল্লাহ আমরা আলোচনায় চলে যাব ইনশাল্লাহ। হ্যাঁ, মার্ক অলিভার যুক্ত হয়েছেন, তাওহিদ সালাম দিয়েছেন, তারপর হচ্ছে মাহবুব ভাই সালাম দিয়েছেন। মাহবুব ভাই বরিশাল ভার্সিটির, ওনার আমি চিনতে পারছি। তারপর হচ্ছে সুমন ইসলাম সালাম দিয়েছেন, স্বপ্না ইসলাম, তাওহিদ আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ভালো আছি। তা স্যার আমার কি সুন্দর নোটিফিকেশন আসে, ওয়েটিং ফর ইউ লিখা আসে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমার রিয়াজ ওই আহমেদ যে আইডিতে যারা ফলো দিয়ে রাখবেন তারা হচ্ছে নোটিফিকেশন পেয়ে যাবেন সহজেই। হ্যাঁ, তারপর হচ্ছে মার্ক অলিভার জিজ্ঞেস করেছেন কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? তিথি আদাব দিয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমরা ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আলোচনায় চলে যাব। আমরা জাস্ট কিছু ভাই বোন যুক্ত হওয়ার জন্য একটু সময় দিচ্ছি। অস্মি জাহান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সাবরিন কেমন আছেন? সবুজ হাসান আসসালামু আলাইকুম স্যার, এটা আমার ফার্স্ট লাইভ ক্লাস, থ্যাংক ইউ ফর জয়নিং উইথ আস। তারপর হচ্ছে সাদিয়া সালাম দিয়েছেন। এম আর খান সালাম দিয়েছেন। সবুজ স্যার কেমন আছেন? আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? তাবাসসুম আক্তার সালাম দিয়েছেন। তারপর হচ্ছে নজমুল ইসলাম, তন্ময় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তিথি স্যার আমিও ভালো আছি, থ্যাংক ইউ। নজমুল কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন দ্রুত জানাবেন। হ্যাঁ, আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের একটু গ্রুপগুলোতে একটু ক্লাসটা শেয়ার দেওয়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ত্রিভুজের উপর। এটা আমাদের দ্বিতীয় ক্লাস, তো চলুন আমরা সরাসরি আলোচনায় চলে যাই। আজকের প্রথম যে অঙ্কটা সেটা হচ্ছে কি, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গগজ, ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? এটা 17তম বিসিএসে আসছে, খুব মনোযোগ দিবেন। এটা অলরেডি মনে হয় আমরা আগের যে টাইপগুলো করিয়েছিলাম ওই টাইপের একটি অঙ্ক। আমরা দেখেন একটা ত্রিভুজ জ্যামিতির প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই যথাসম্ভব আপনারা কি করবেন, চিত্রটা একটু খাতার কোণে আঁকার চেষ্টা করবেন। বলছে কি একটি ত্রিভুজাকৃতির ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 84 বর্গগজ, ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্ব, তো এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু আর ভূমির উপর অঙ্কিত লম্ব, এটা লম্ব।
এই লম্বের দৈর্ঘ্য বলছে 12, লম্বের দৈর্ঘ্য বলছে 12। ওকে, বলছে ভূমি কত, তাহলে এটা ভূমি ধরি, এটা ভূমি, এটা আমরা জানি না, রাইট? আচ্ছা, এখন দেখেন আমরা ক্ষেত্রফলের সূত্রটা জানি কি, যে হাফ গুণন ভূমি উচ্চতা, না? এই সূত্রটা আমরা জানি, রাইট? আচ্ছা, তার মানে এটা যদি একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয়, তাহলে ক্ষেত্রফলটা আবার দেওয়া আছে কত, 84। তার মানে আমরা লিখতে পারি যে এটা সমান 84 নাকি? তাহলে এখানে এই একটা জিনিস দেখেন যে এই হাফ, ভূমি কত, ভূমি জানি না, তাহলে ভূমিটা আমরা ধরে নিলাম, মনে করেন যে ভূমিটা ধরে নিলাম এক্স। ওকে, উচ্চতা কত দেওয়া, উচ্চতা 12 দেওয়া, আর এটা হচ্ছে 84, রাইট? আচ্ছা 84। এখন দেখেন এই যে এই 2/1 বা এখানে 1/2 যেটা আছে 1/2, এই যে 2টা কিন্তু ভগ্নাংশের নিচে। দেখেন এই টোটালটাকে যদি আপনি চিন্তা করেন, তার মানে উপরে আছে কি 1 আছে উপরে, x আছে উপরে, আর 12 আছে উপরে, আর নিচে আছে কি 2। মানে বিষয়টা হচ্ছে এরকম হয়, দেখেন বিষয়টা হচ্ছে এরকম হয়, বিষয়টা এরকম, তাই না? কারণ হচ্ছে কি, যদি এইটা ভগ্নাংশ হয় তাহলে পাশে সবগুলোকে ভগ্নাংশ চিন্তা করতে হবে। ভগ্নাংশ চিন্তা করলে এখানে একটা সংখ্যা আছে, তার মানে এক্স, তার মানে এটাকে 1 নিচে মনে মনে 1 আছে, বা এটাকে শুধু আপনি উপরে চিন্তা করতে পারেন এইভাবে, 12 উপরে আছে। এখন যদি আমি কাটাকাটি করি তার মানে এটা 6 হয়, রাইট? তার মানে এখানে কি হচ্ছে, উপরে কি রইলো 6 আর এক্স, তার মানে 6x। দেখেন তার মানে এখানে হচ্ছে 6x আর এখানে হচ্ছে 84, রাইট? আচ্ছা, এখন দেখেন এই 6 হচ্ছে x এর সাথে গুণাকার আছে, ওই পারে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে এই 6 দিয়ে যদি আপনি ভাগ দেন, দেখেন 6 দিয়ে যদি আপনি ভাগ দেন, 8-এর মধ্যে 6 যায় একবার, তাই না? আচ্ছা, তারপরে 2 থাকে অবশিষ্ট, তার মানে 2 যদি 4-এর পাশে এনে বসান তাহলে 24 হয়। 24-এর মধ্যে 6 যায় হচ্ছে 4 বার, 6 যায় হচ্ছে 4 বার। হ্যাঁ, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন যে এটাকে কিন্তু আপনি নামাতা পরেও কিন্তু বের করতে পারেন, যে 5 14 70, 6 14 কিন্তু 84, এটা কিন্তু এভাবে বের করা যায়, বুঝতে পেরেছেন? আমার উত্তর হচ্ছে আমার 14, কোথায়, যে 14 এটা কিন্তু একেবারে সহজ একটা অঙ্ক। জাস্ট আপনারা যদি এই বেসিক ফর্মুলাটা জানেন যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যদি এইটা জানেন তাহলে কিন্তু পারবেন। ওকে স্যার, কেমন আছেন? ভালো আছি। হাবিব ভাই আপনি কেমন আছেন? সজল আশা, তারপর হচ্ছে স্যার আজকেই জয়েন করলাম, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইয়াকুব খান, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, তো প্রিয় শিক্ষার্থীরা চলুন এর পরের অঙ্কতে আমরা যাই। হ্যাঁ, এর পরের অঙ্কটা যে টাইপ 2 পিথাগোরাস রিলেটেড, পিথাগোরাস রিলেটেড কিন্তু অঙ্ক আমরা আগে কিন্তু আলোচনা করেছি কিছু। হ্যাঁ, অলরেডি আপনারা কিন্তু এটার উত্তর অলরেডি আপনারা নিজেরাই পারবেন। কি বলছে যে এবিসি সমকোণী ত্রিভুজের 3টি বাহু এ বি সি হলে নিচের কোনটি সত্য? দেখেন জাতীয় গোয়েন্দা সংস্থা যেটা আমরা বলি হচ্ছে এনএসআই, এনএসআই কিন্তু 21 সালে প্রশ্ন আসছে। দেখেন এটা কিন্তু একেবারে সিলে একটা প্রশ্ন। আপনারা অনেকে যেটা মনে করেন যে চাকরির পরীক্ষা অনেক কঠিন, অনেক কঠিন কিছু আসে, বিষয়টা তা না। আপনারা এই যে দেখেন গত শুক্রবার যে পরীক্ষা হলো, যে আপনার এই যে সরকারি যে 9টা ব্যাংকের পরীক্ষা হলো সিনিয়র অফিসার, আপনি গণিত পাঠটা দেখছেন কত সহজ আসছে। জেনারেলি কিন্তু এত সহজ ব্যাংকে আসে না, ঠিক আছে? তো আমি বলি কি, যে চাকরির প্রস্তুতির ক্ষেত্রে আপনি যদি সহজ মধ্যম মানের যদি শিখতে পারেন তাইলে কিন্তু আপনার প্রায় 90% প্রস্তুতি হয়ে যায়। কঠিন থেকে আসে খুব কম, কঠিন থেকে আসে হচ্ছে মাত্র 10%, 10% কিন্তু আসে কঠিন থেকে, ঠিক আছে? আর কঠিন প্রশ্ন যদি আসে অনেক ক্ষেত্রে এগুলো আনসার করা যায় না, সহজ আর মধ্যমগুলো দিয়ে কিন্তু পরীক্ষা পার করতে হয়, ঠিক আছে? তাই আপনারা প্রস্তুতির ক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি দেবেন সহজ, তারপরে মধ্যম, তারপরে সুযোগ সময় থাকলে মেধায় কুলে কঠিনে যাবেন, দরকার নাই না। ওকে, মুক্তা খান বলছে স্যার আমি নতুন জয়েন করেছি। হ্যাঁ আপু, ক্লাসগুলো মনোযোগ দিয়ে করতে থাকেন। আর হচ্ছে আমাদের ক্লাসগুলো ফেসবুক লাইভ হওয়াতে সুবিধা হচ্ছে কি, মানে খুব মানে প্রিমিয়াম কোয়ালিটির ক্লাসটা আমরা হচ্ছে এখানে রেকর্ড রাখতে পারছি, আপনারা যে কোনো সময় ক্লাসগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা, আশা করি এটা আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এটা হবে কি, যে এই যে আমি যদি সি কে অতিভুজ ধরি তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা হবে আমাদের উত্তর, রাইট? ওকে, এটা হবে আমাদের উত্তর। আচ্ছা, তারপরে অঙ্কতে যাই। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে এর অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? খেয়াল করুন, একটি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, তাইলে শুরুতে একটি সমকোণী ত্রিভুজ আঁকেন। বলছে কি একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 উচ্চতা 5, তাহলে ওই হিসাবে আঁকবেন যে ভূমিটা 12
হ্যাঁ, যেন দেখতে একটু চোখে পড়ে, যেটা 12 এটা 5, রাইট? আচ্ছা, এখন যে 12, 5 বলছে অতিভুজ ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি। খেয়াল করে একটা জিনিস, এখানে মিটার দেওয়া, এখানে মিটার দেওয়া, প্রশ্নটা এই জায়গায় জটিল হয়ে গেছে একটু, ঠিক আছে? যে এরপরে উত্তরটা চাইছে সেন্টিমিটারে। আর তাহলে আমরা ফার্স্ট অফ অল যেটা কি করি, যে অতিভুজটা আগে বের করি। এটা তো অতিভুজ, এটা কত বের করি। তাহলে আমরা ধরে নিলাম যে অতিভুজটা মনে করেন যে এটা সি ধরি, হ্যাঁ, ফর এক্সাম্পল। আমি লিখতে পারি যে সি স্কোয়ার, তারপর হচ্ছে 5 স্কোয়ার প্লাস হচ্ছে 12 স্কোয়ার, ওকে। তাহলে 5 কি স্কোয়ার করলে 25, 12 কি স্কোয়ার করলে 144, আর এই দুইটাকে যদি আপনি যোগ করেন তাহলে 169। আর এটা সি স্কোয়ার মানে 169, স্কোয়ারটাকে ওই পাশে নিলে রুট হয়ে যাবে, তার মানে হচ্ছে 169কে রুট করলে হচ্ছে 13, তার মানে সি বা অতিভুজ হচ্ছে 13 মিটার। অতিভুজটা কত? 13 মিটার, না? 13 মিটার। আচ্ছা, খুব মনোযোগ। এখন প্রশ্নটা কি বলছে দেখেন, যে ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি। আচ্ছা, ভূমি অপেক্ষা এমনিতে কত মিটার বেশি দেখেন তো, এটা 12 এটা 13, ধরো 1 মিটার বেশি না? 1 মিটার বেশি না? 1 মিটার বেশি না? আচ্ছা, 1 মিটার বেশি যদি সেন্টিমিটার বেশি বলি তাহলে কত হয়? সেন্টিমিটার। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, সহজ হিসাব। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছেন? 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। 1 মিটার সমান 100 সেন্টিমিটার, বুঝতে পেরেছেন কিনা জানাবেন। 1 মিটার সমান হচ্ছে 100 সেন্টিমিটার। রাজু, আসসালামু আলাইকুম। স্বপ্না, আজকে আমার প্রথম ক্লাস। যারা প্রথম যুক্ত হয়েছেন তারা অবশ্যই রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করবেন, তারপর হচ্ছে লাইভ ক্লাস করবেন, ওকে? কমেন্ট কোথায় আমার? কমেন্ট, আচ্ছা, আমার এখানে কমেন্ট একটু আপডেটটা কম আসতেছে কেন? আচ্ছা, ঠিক আছে। আমার প্রথম ক্লাস, তা হচ্ছে লি- লিপ- লিপটন, জামিউল ইসলাম লিপটন আপনার নামটা, না? আচ্ছা, তার মানে ক্লিয়ার হয়েছে। চলুন এরপরে আমরা এরপরের অঙ্কেতে যাই। 14 নম্বর কি বলছে? একটি বাড়ির উচ্চতা 40 ফুট, একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল হতে 9 ফুট দূরে রাখা আছে। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত আহ, ফুট লম্বা হবে? ফুট হবে, হ্যাঁ, ফুট লম্বা হবে, ওকে। আচ্ছা, খেয়াল করেন, মনে করেন যে এইটা একটা বাড়ি, এটা একটা বাড়ি। বলছে কি একটি বাড়ির উচ্চতা 40 ফুট, তার মানে এটা 40 ফুট, রাইট? এটা 40 ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে আছে, তার মানে এটা হচ্ছে, মানে এটা যদি দেয়াল ধরি, হ্যাঁ, বাড়ির দেয়াল, তাহলে এটা হচ্ছে মাটিতে বাড়ির দেয়াল থেকে মইয়ের তলদেশ। মই তো সাধারণত কি থাকে, মনে করেন যে মই থাকে এরকম ভাবে থাকে, তাই না? এরকম ভাবে থাকে না? আপনারা মই চিন্তা করেন যে মই এরকম ভাবে থাকে না? তাহলে আমরা এই যে মইয়ের মানে এটা ধরি, এটা ধরতেছি আর কি, হ্যাঁ, এটা ধরতেছি, আমরা মইটা আঁকলাম আর কি জাস্ট, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কত? এটা হচ্ছে আপনার, বলছে কি যে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে আছে, তার মানে এটা 9 ফুট, এটা 9 ফুট। তাহলে বলছে কি দেখেন, দূরে রাখা আছে, উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, তার মানে এদিকে ছাদ ছুঁয়ে আছে। মইটির মানে কত ফুট লম্বা, তার মানে মইটি মানে কি আমার এটা চাইছে, এই জায়গাটা চাইছে, রাইট? এই জায়গাটা চাইছে, এই জায়গাটা, এই যে এটা বের করতে হবে, ওকে। আচ্ছা, দেখেন এখন এইটাকে যদি আমি চিন্তা করেন, এটা একটা সমকোণ হয়ে গেছে, যেহেতু এটা 90 ডিগ্রি তৈরি হয়েছে এখানে। যেহেতু এই দেয়ালটা মাটির উপরে, দেয়াল সাধারণত কি হিসাবে থাকে? লম্ব হিসেবে থাকে, তাই না? এটা তো হচ্ছে ওই যে আপনার এই ইতালির যে এই মিলানে যে অবস্থিত হেলানো তল, যে 11 ডিগ্রি কোণ করে হেলে আছে, ওইটা ছাড়া আর সকল কিন্তু আপনার দেয়াল কিন্তু কি থাকে, যে একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে ভূমির সাথে, তাই না? তার মানে এটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এটা সমকোণ, ওকে। এখন এটা 40, এটা কত? এটা হচ্ছে 9। এখন এইটা বের করতে হবে আমাকে। এটা তো ধরে নিলাম যে এইটার যে কি বলছে ইয়াটা কত, তো এটা ধরে নিলাম আমরা, মনে করি এটা সি ধরে নিলাম, ওকে, কোনো সমস্যা নাই। তার মানে আমরা ধরতে পারি যে সি স্কোয়ার সমান হচ্ছে 40 স্কোয়ার প্লাস হচ্ছে 9 স্কোয়ার। তাহলে 40 কি স্কোয়ার করলে কত হয় দেখেন,
40 × 40 না, 40 × 40, খুব মনোযোগ। তাহলে এই 4 4 16 আর 2 0, তার মানে এটা হচ্ছে 1600, এটা হচ্ছে 1600। আর 9-কে যদি আপনি স্কোয়ার করেন হচ্ছে 81, তার মানে হচ্ছে 1681। এখন আমি যদি সি স্কোয়ার মানে পাইছি 1681, তাহলে স্কোয়ারটা ওই পাশে নিলে রুট হয়ে যাবে। তার মানে 1681-কে যদি আপনি বর্গমূল করেন তাহলে এটা উত্তর আসবে হচ্ছে, আপনি একটা জিনিস খেয়াল করেন এখানে, এই যে এই পুরো আপনি কিভাবে বুঝবেন যে অপশনের কোনটা উত্তর, এটা একটা আইকিউর ব্যাপার আছে। দেখেন তো, এই যে নিচের এগুলাকে সবগুলাকে মানে 1681-কে বর্গমূল করলে যে সংখ্যাটা আসবে সেটা এখানে আছে, রাইট? এই চারটার মধ্যে আছে। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে চারটা সংখ্যা আছে কোনটাকে বর্গ করলে 1681 হয়। খুব মনোযোগ, যে কোনটাকে বর্গ করলে। দেখেন এটা বর্গ করার জন্য কিন্তু আপনি পুরো সংখ্যা কিন্তু বর্গ করতে হবে না, খুব মনোযোগ দেন, পুরো সংখ্যা কিন্তু বর্গ করতে হবে না। আচ্ছা, এই যে 41-কে যদি বর্গ করেন তার মানে কি 41 × 41 নাকি? তার মানে এই দেখেন প্রথম 1 1 কিন্তু গুণ হয়, তার মানে 1 1 গুণ করলে এই যে বর্গ করলে কিন্তু প্রথম সর্বশেষের যে মানে ইয়াটা থাকবে, ডিজিটটা থাকবে, এটা কিন্তু 1 হবে। 48-কে যদি আপনি বর্গ করেন দেখেন, তার মানে কি 48 × 48, তার মানে 8 8 গুণ হবে, তাহলে 8 8 64, এটা 4 হবে। এটা দেখেন, এটা যদি আপনি গুণ করেন তার মানে হচ্ছে 43 × 43, মানে 3 3 গুণ হবে, তার মানে এই যে সর্বশেষ যে অঙ্কটা থাকবে এটা কিন্তু 3 3 9 হবে, এটা কিন্তু 9 হবে। এটা হবে দেখেন 5 5 25, এটা কিন্তু 5 হবে। তার মানে দেখেন তো আমার 1 হয়, শুধু 1 1 কোনটা দিয়ে এই যে 41-কে যদি আমি বর্গ করি তাহলে কিন্তু আমার সর্বশেষের যে অঙ্ক বা ডিজিট থাকে সেটা কিন্তু আমার 1 হয়। তার মানে 41 হবে এই যে 1681 এর বর্গমূল। বুঝতে পেরেছেন? এটা কিন্তু একটু আইকিউ খাটাইলে কিন্তু আপনি সহজেই বের করতে পারবেন, একটু আইকিউ খাটাইলে কিন্তু সহজে বের করতে পারবেন। আচ্ছা, আরিয়ান ইসলাম বলছে বর্গমূল কিভাবে বের করব, এটা হচ্ছে আমাদের বর্গমূলের ক্লাস আলোচনা হয়েছে। বর্গমূলের ক্লাসে এই জন্যই বলছি যে আপনারা সিরিয়ালে ক্লাস করবেন, কারণ মাঝখান থেকে করলে অনেক জিনিস আপনার মনে হবে যে কি রে এটা পারি না। না, আমরা কিন্তু সিরিয়ালে, কারণ আমি জানি যে পরবর্তীতে এই যে আপনি আজকে জিজ্ঞেস করছেন বর্গমূল কিভাবে বের করতে হবে, কিন্তু আমাদের যারা শুরু থেকে ক্লাস করে আসছে তারা কিন্তু এটা জিজ্ঞেস করেনি। বুঝতে পেরেছেন আরিয়ান ভাই? মাহবুব ভাই, এই কোর্স জিআরের জন্য কতটা ইফেক্টিভ হবে? অবশ্যই গণিত যদি আপনি পারেন জিআরের জন্য ভালো ইফেক্টিভ হবে, কারণ হচ্ছে এই সেম টাইপের অঙ্কই কিন্তু জিআরই পরীক্ষা আসে, জাস্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজের পার্থক্য, ইংরেজিতে আসে। ওকে, আচ্ছা 15 নাম্বার কি বলছে? এই 15 নাম্বার অঙ্কটা হচ্ছে একটা কঠিনতম অঙ্ক, কঠিনের মধ্যে কঠিন। 15 নাম্বার অঙ্কটা হচ্ছে একটা কঠিন একটা অঙ্ক। এটা পরীক্ষার হলে যদি কেউ গিয়ে ফার্স্ট দেখেন সে পারবেন না, এটা না পারার সম্ভাবনা হচ্ছে মানে 98% ধরতে পারি আমি, 98%। কারণ হচ্ছে কি, এই অঙ্কটার মধ্যে একটা ধাঁধা টাইপ আছে। কারণ হচ্ছে আপনি অঙ্কটা পারবেন কিন্তু অঙ্ক ল্যাঙ্গুয়েজই ধরতে পারবেন না, কারণ এটা যে চিন্তা করবেন এই চিন্তা শক্তিটা অনেক ক্ষেত্রে আপনার অনেক কমে যাবে। খুব মনোযোগ দেন। দেখেন, একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হয়। খেয়াল করেন, নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট লম্বা হয়। তাহলে ডকের উচ্চতা কত? 43তম বিসিএস এপ্রিলিতে আসছে। খেয়াল করেন, আপনি এখানে ডক, নৌকা, রশি ইমাজিনই করতে পারবেন না পরীক্ষার হলে গিয়ে, কারণ হচ্ছে বাসায় আপনি এখন দেখেন তো ইমাজিন করতে পারেন কিনা যে আসলে চিত্রটা কিরকম হবে, মানে এই ঘটনাটা কি হবে, আপনি তারপরে না আপনি এটা চিন্তা করবেন, তাই না? দেখেন, আপনারা যদি কেউ সদরঘাট যান বা হচ্ছে মনে করেন যে ইয়েতে যান, দেখবেন যে বড় বড় লঞ্চ বা জাহাজগুলো বাঁধা থাকে, তাই না? তো বাঁধা থাকে। এখন নর্মালি যে ডকটা, হ্যাঁ মনে করেন যে উঁচু থাকে। ফর এক্সাম্পল এই জায়গায় হচ্ছে মনে করেন যে এই জায়গায় হচ্ছে এই একটা লঞ্চ আছে, এই জায়গায় একটা লঞ্চ আছে, এটা হচ্ছে নৌকা। ওকে, এটা হচ্ছে নৌকা, এটা হচ্ছে নৌকা। ওকে, এখানে এই লঞ্চটা মনে করেন যে একটা এই জায়গায় হচ্ছে ফর এক্সাম্পল এটা হচ্ছে ডক, এটা হচ্ছে ডক, এটা হচ্ছে ডক। এখানে মনে করেন যেটা এভাবে বাঁধা আছে, লঞ্চটা এভাবে বাঁধা আছে। ওকে, তাহলে এই 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 জিনিসটা খেয়াল করেন, খুব মনোযোগ আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পানির লেভেল, এটা হচ্ছে আমাদের পানির লেভেল, তাই না? এখন এইটা হচ্ছে তাহলে এই 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 যে পানির লেভেল থেকে ডকের উচ্চতা, এটা হচ্ছে পানির লেভেল থেকে ডকের উচ্চতা। খুব মনোযোগ, কি বলছে দেখেন, যে একটি নৌকা পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হলো। তার মানে এই যে এটা হচ্ছে দড়ি, এটা হচ্ছে দড়ি, মূলত এটা হচ্ছে দড়ি।
খুব মনোযোগ দিবেন যে এটা দড়ি, তো দড়ি দিয়ে টানা হচ্ছে, এই যে ডক টান দিয়ে রাখছে। হ্যাঁ, আবার এটা বলছে কি টানা হয় নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে থাকে। তাহলে ডক এইটা, তাহলে আপনি দূরত্ব মাপবে কি কোনাকুনি মাপবেন নাকি এই সোজাসুজি মাপবেন? তার মানে ডক এইটা, তার মানে দূরত্ব আপনি এদিকেও চিন্তা করতে পারেন যে এটা এইভাবে আছে, এদিকে থাকা মানে এদিকে থাকে, একই কথা, ঠিক আছে। আপনি দূরত্ব সবসময় কি হয়, আপনি কি মনে করেন যে আমি যদি বলি যে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দূরত্ব কত, আপনি কি এইভাবে মাপবেন নাকি সব সময় একবার সরলরৈখিক মানে সরলরেখা বরাবর মাপবেন? সরলরেখা বরাবর, ঠিক আছে। তার মানে দূরত্ব হচ্ছে এইটা, ওকে। আচ্ছা, খেয়াল করেন, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য পানির উপর, এই যে দড়ির দৈর্ঘ্যটা বলছে কি পানির উপর ডকের উচ্চতার দ্বিগুণের চেয়ে 3 ফুট বেশি। তাহলে ডকের উচ্চতা দড়ি এক্স, বলছে এই দড়ির দৈর্ঘ্যটা হবে ডকের উচ্চতার দ্বিগুণ থেকে, দ্বিগুণ মানে 2x থেকে 3 ফুট আরো বেশি। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এটা এক্স ধরলাম, এটা হচ্ছে 2x+3, আর এই যে দূরত্বটা বলছে কি 12। এখন আপনি ইমাজিন করার পরে কিন্তু অঙ্কটা সহজ, এখন কিন্তু আপনি পারবেন যে আপনি ইমাজিন করে দিচ্ছি। দেখেন এই হচ্ছে পানির লেভেল, তো পানির লেভেল থেকে ডকের উচ্চতা হচ্ছে এতটুক, আর এই যে দেখেন এখানে পানি, আমরা কি করি, এই যে আপনার আপনি নর্মালি আপনি চিন্তা করেন নৌকা, আপনি একটা নৌকা যখন বাঁধবেন, তাহলে নৌকাটা তো আপনি মানে টানে থাকবেন বা ডাঙায় থাকবেন যেটা বলি, তাহলে নৌকাটা তো আপনার থেকে নিচে থাকবে। তাহলে এই যে এটা চিন্তা করেন, এই এখানে দাঁড়াই আছেন আপনি, নৌকাটা এইভাবে বেঁধে রাখছেন। কথা বুঝছেন কিনা, চিত্রটা বুঝছেন কিনা সবাই বলেন তো, চিত্রটা সবাই বুঝছেন কিনা আগে সেটা বলেন, তারপরে অঙ্কেতে যাচ্ছি আমি, ওকে। আগে চিত্রটা বুঝছেন কিনা তারপরে আপনারা বলেন, আমি অঙ্কেতে যাচ্ছি। আচ্ছা, খেয়াল করেন, তাহলে আমি এখন অঙ্ক শেষ, তার মানে এটা স্কোয়ার ইকুয়াল হচ্ছে এইটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি, এখন কিন্তু অঙ্ক শেষ, এটা কিন্তু এখন জাস্ট ক্যালকুলেশন, ওকে। আচ্ছা, এটাকে যদি আপনি ইয়া করেন, বর্গ করেন, যে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যদি আপনি করেন, তার মানে কি হয় দেখেন, বারোকে স্কোয়ার করলে 144। আচ্ছা, এখন দেখেন এইটাকে স্কোয়ার করলে হচ্ছে 4x², তারপর হচ্ছে 2×4 3×4 12x, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে x², 144, ওকে। আচ্ছা, এখন দেখেন এই যে এখানে এই যে আমি যদি সবগুলোকে এক পাশে নিয়ে আসি কি হয়, সবগুলোকে এক পাশে নিয়ে আসলে কি হয় দেখেন, x², তাহলে ওই x² এই পাশে আসলে এটা হবে, তারপরে হচ্ছে এই 12x, তারপর হচ্ছে 9, তারপর হচ্ছে 144 = 0, ওকে। আমি মুছতে হবে, মুছলে তারপর হচ্ছে স্যার একবার চিত্র বুঝতে চাই, স্যার আবার চিত্র বুঝতে চাই, নাহিদ এখন তো আচ্ছা ঠিক আছে, আমি চিত্রটা আবার বোঝানোর চেষ্টা করব, চিত্রটা আমি আবার বোঝানোর চেষ্টা করব, হ্যাঁ। তাহলে চিত্রটা যদি আবার বুঝাইতে হয়, তাহলে আমি তো চিত্রটা পরে মুছি, হ্যাঁ, তাহলে আমি আগে চিত্রটা বুঝাই। খেয়াল করেন কি বলছে, যে একটি একটি নৌকা পানির লেভেলে বাঁধা, তাহলে পানি হচ্ছে এই নৌকাটা বাঁধা আছে, পানির লেভেলে বাঁধা দড়ি দ্বারা একটি ডকের দিকে টানা হলো, তাহলে এই যে এটা হচ্ছে দড়ি, এই এটা এটা হচ্ছে এই যে আমি হলুদ যেটা, এটা হচ্ছে দড়িটা দিয়ে হচ্ছে ডক হচ্ছে উপরে থাকে, তাহলে বাঁধা আছে। আচ্ছা, তারপর হচ্ছে ডকের দিকে টানা হয়, এই দড়িটা যে টানা হচ্ছে, নৌকাটি যখন ডক থেকে 12 ফুট দূরে, মানে ডক হচ্ছে এই যে এইটা, তার মানে এখানে 12 ফুট দূরে আছে নৌকাটি, দূরে থাকে, তখন নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির দৈর্ঘ্য, নৌকা থেকে এই যে নৌকা থেকে ডক পর্যন্ত দড়ির এই যে দৈর্ঘ্যটা হচ্ছে পানি থেকে, বলছে কি পানির উপর যে ডকের উচ্চতা, এই উচ্চতার দ্বিগুণ থেকে 3 ফুট বেশি, দ্বিগুণ থেকে 3 ফুট বেশি, দ্বিগুণ থেকে। তার মানে আমরা এই ডকের উচ্চতা ধরলাম এক্স, তাহলে এই দড়ির দৈর্ঘ্যটা হবে কি 2x+3, তাহলে এটা পেলাম, তাহলে এটা পেলাম, এটা পেলাম, এটা পেলাম। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করলে আমাদের কি হয়, এই যে দেখেন, এই আমরা সর্বশেষ যেটা পেলাম হচ্ছে যে 4x² - x², তারপর হচ্ছে প্লাস 12 প্লাস এত 9 মাইনাস এত। এখন এটাকে আমি এই পাশে নিতে হবে, মুছতে হবে। আর এটা বুঝছেন কিনা সবাই বলেন, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা সবাই একটু জানিয়ে দিন কমেন্ট করে। স্যার আজ আমি নতুন, মাথার মাথার উপর দিয়ে যাচ্ছে, আরেকবার বলছে মাথা উঁচু করেন, মাথার উপর দিয়ে যাচ্ছে, মাথা উঁচু করেন নাকি? আচ্ছা,
এখন আসেন আমি একটু এই পাশে এটা মুছে এটা মানে সমাধানটা দেখাই দিচ্ছি। ওকে, সমাধানটা যদিও অনেকে পারবেন। আচ্ছা খেয়াল করেন, এই জায়গায় আরেকটু দিলে এই যে দেখেন 4x² থেকে যদি একটা x² চলে যায় 3x² নাকি, তারপরে এখানে থাকতেছে কত 12x। আর এই জায়গায় দেখেন আপনি যদি 144 থেকে যদি 9 বাদ দেন তাহলে থাকতেছে হচ্ছে 135 না, 135 135। আচ্ছা এখন এই জায়গা দেখেন 100, এই যে ইকুয়েশনটা থেকে আমি 3 দিয়ে ভাগ যায় দেখেন পুরাটাকে, যদি 3 কমন নেই, 3 কমন নিলে কি হয় দেখেন, তার মানে 3 দিয়ে যদি ভাগ যায় এখানে থাকে x², আর এটাকে 3 দিয়ে ভাগ দিলে থাকে হচ্ছে আপনার 4x, আর 135কে 3 ভাগ করলে হচ্ছে আপনার 45। 3 কমন নিছি, এটা এটা বুঝছেন কিনা, 3 কমন নিছি হ্যাঁ সব জায়গাটা থেকে। এখন আমি যদি এটাকে বিডল ফ্যাক্টর করি, দেখেন 45কে দুইটা অংশে ভাঙতে হবে, 45কে দুইটা অংশে যদি ভাঙেন তাহলে যোগ বিয়োগ করে 4 হতে হবে, তাহলে দেখেন 5 নং 45, তাহলে 9 থেকে 5 গেলে 4 থাকে। এতটুকু করার পরে কিন্তু যারা একটু ভালো স্টুডেন্ট তারা কিন্তু উত্তর বলে ফেলতে পারবে, কারণ হচ্ছে কি এখানে x এর একটা ভ্যালু আসবে হচ্ছে +9, আরেকটার ভ্যালু আসবে হচ্ছে এই যে দেখেন এটা যদি প্লাস আছে এটা এই ফাইনালি এই ভ্যালুটা আসবে হচ্ছে -9, আর যদি এখানে 5 এর আগে মাইনাস আছে এই ভ্যালুটা আসবে হচ্ছে প্লাসের মানে 5। তখন এই দেখেন আমি কমন নিচ্ছি, যারা একটু দুর্বল তারা বোঝার জন্য দেখেন 0। এখন আলটিমেট এই যে দুইটা সেম, তাহলে দুইটার জন্য একটা নিচ্ছি। এখন দেখেন হয় x + 9 = 0, তার মানে x + 9 = যদি 0 হয়, আরেকটা হচ্ছে কি x + 5 x - 5 = 0, তার মানে এই প্লাসটা ওই পাশে গেলে কি হয় মাইনাস হয়ে যায়, আর এই মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যায়, তার মানে এই মানটা গ্রহণযোগ্য, এটা গ্রহণযোগ্য নয়, এটা গ্রহণযোগ্য নয়। এটা পরীক্ষা হলে লিখে দিবেন যদি লিখিত আসে, যে এই যে আমরা কি বের করতেছি মূলত উচ্চতা, তো দৈর্ঘ্য উচ্চতা কখনোই কি হয় না নেগেটিভ হয় না, তার মানে এটা নেগেটিভ, যে মানে দৈর্ঘ্য বা উচ্চতা কখনোই নেগেটিভ হয় না, এটা লিখে ঋণাত্মক হয় না লিখে এটা গ্রহণযোগ্য নয় লিখে দিবেন। ওকে, বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? একটা কঠিন একটা অঙ্ক ছিল, কঠিন একটা অঙ্ক। আচ্ছা তারপরে আসেন যে সমবাহু ত্রিভুজ সংক্রান্ত, সমবাহু ত্রিভুজ সংক্রান্ত খুব মনোযোগ দিবেন। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি যে √3/4a²। তবে এইটার প্রমাণ আসতে পারে চাকরি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় প্রমাণ আসতে পারে। আবার কোনো কারণে আপনি যদি দেখা গেছে প্রিলিতেই অঙ্কটা আপনি করতে যাচ্ছেন কিন্তু সূত্রটা ভুলে গেছেন, কোনোভাবে মনে পড়ছে না, তখন আপনি যেন 30 থেকে 40 সেকেন্ডের ভিতরে যেন সূত্রটা কোনোভাবে মিলাতে পারেন, সেই বেসিকটা শেখানোর জন্য এই সূত্রটা আসলে কিভাবে আসছে সেই জিনিসটা আমি একটু দেখাচ্ছি। খেয়াল করেন, আমি এটা একটা সমবাহু ত্রিভুজ, তাহলে এর প্রতিটা বাহু কি এ এ ধরি। আচ্ছা এখান থেকে যদি একটা লম্ব টানি তাহলে এটা হচ্ছে কি উচ্চতা হয়, উচ্চতা এস ধরি। ওকে এস ধরি। খেয়াল করেন আমাদের আমাদের যে নর্মাল যে ইয়াটা এই যে সূত্রটা যে ক্ষেত্রফল কি, যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা নাকি, এটা তো আমরা জানি প্রত্যেকে, উচ্চতা এটা আমরা জানি। আচ্ছা খেয়াল করেন এখানে আমি ভূমি জানি, এটা হচ্ছে ভূমি, এটা এ জানি। আচ্ছা উচ্চতাটা এইচ, এটার মানটা আমি জানি না, তার মানে এটার মানটা যদি বের করে এখানে বসাই দেই তাহলে কিন্তু এই ত্রিভুজের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু চলে আসবে। আচ্ছা খেয়াল করেন আমরা এখানে এইচ এর মানটা বের করতে চাই, এইচ এর মানটা। আচ্ছা খেয়াল করেন তো, খুব মনোযোগ দিবেন হ্যাঁ, এটা কিন্তু লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখেন তো এই যখন আমি এই এসটা এখানে আঁকছি বা লম্বটা আঁকছি তখন আমি এইটাকে বা আমি এই যে দেখেন তো আমি এতটুককে একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি কিনা, এতটুকু আমি একটা সমকোণী ত্রিভুজ চিন্তা করতে পারি কিনা, যেটা এইটা এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, কথা ঠিক কিনা। আচ্ছা এখন দেখেন একটা জিনিস, এই এতটুকু যদি আমরা সমকোণ চিন্তা করি, এটা হচ্ছে লম্ব, তাহলে ভূমি কতটুকু, এতটুকু হচ্ছে ভূমি, রাইট, এতটুকু ভূমি, এটা অতিভুজ। এখন এ এই টোটালটা এখান থেকে এ পর্যন্ত এ, তাহলে এতটুকু কত, এটা হচ্ছে এর অর্ধেক, এর অর্ধেক মানে কি a/2, এর অর্ধেক। ওকে আচ্ছা খেয়াল করেন তাহলে আমি কি লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রে, আমি কি লিখতে পারি যে অতিভুজ হচ্ছে কি এ, তাহলে a², তারপর হচ্ছে h², তারপর হচ্ছে ভূমি স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি, লিখলাম। এখন দেখেন আমি যদি ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলে বিষয়টা এরকম হয়, দেখেন এই পুরোটা ঘুরিয়ে দিলাম, তার মানে হচ্ছে a² মাইনাস এটা আসে। আচ্ছা এখন দেখেন এখানে যদি আমি
এটার নিচে এক আছে মনে মনে, তাহলে লসাগু হচ্ছে 4, তাহলে 4a² মাইনাস হচ্ছে a², তার মানে এখানে কত হচ্ছে দেখেন তো 4, আর এখানে হচ্ছে 4টা a² থেকে একটা a² চলে গেলে 3টা a², ওকে। আচ্ছা, তার মানে h² মানে এত, এন স্কোয়ারটা ওই পাশে চলে গেলে কি হয় দেখেন তো, এই পুরাটা রুট হয়। আচ্ছা, রুট করলে তাহলে মানে কি হয় দেখেন তো, এর এই যে a² আর রুটে কাটা চলে a হয়, আর এ 3-এর উপরে রুট মানে কি √3 রইলো, আর 4-এর উপরে রুট মানে হচ্ছে 2। তার মানে এইচ এর মান পাইলাম কত দেখেন তো, এইচ এর মান কত পাইলাম, যে √3/2a, এইচ এর মান পাইলাম এটা। হ্যাঁ, এখন জাস্ট আপনি এখানে এই সূত্রে যে ত্রিভুজের যে নরমাল সূত্রটা ক্ষেত্রফলের যে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই জায়গায় আপনি এটা বসাই দেন যে ভূমি কত a, উচ্চতা কত পাইছি আমরা, এই যে উচ্চতা পাইছি √3a/2, √3a, এই যে খেলা শেষ কিন্তু দেখেন। এখন দেখেন এই 2 গুণ করলে নিচে কত হয়, 4 হয়। তারপরে দেখেন এ গুণ করলে কত হয়, a² হয়। তারপর দেখেন √3, তার মানে যে √3a²/4, √3a²/4 মিলছে কিনা ভাই? কয় সেকেন্ড লাগে এই প্রমাণটা করতে, কয় সেকেন্ড লাগে বলেন? এই জন্য কিন্তু এই প্রমাণটা কিন্তু চাকরি পরীক্ষায় আসেও, বুঝতে পেরেছেন? এই প্রমাণটা কিন্তু চাকরি পরীক্ষায় আসেও। এরকম প্রশ্নও দেখেছি যে একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এ হলে ক্ষেত্রফল কত হবে। এখন আপনি কি ক্ষেত্রফল পরীক্ষায় লিখে দিবেন যে √3/4a², আমরা জানি, তাহলে কিন্তু নাম্বার পাবেন। এটা প্রমাণ করে এভাবে দেখাতে হবে, ওকে। আচ্ছা, এখন আসেন যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য এ একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল কত, বানানটা মিস্টেক আছে, ক্ষেত্রফল কত বর্গ একক। 38তম বিসিএস দেখেন সরাসরি সূত্রটা আসছে, বিসিএস এর মতো গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষা দেখেন সরাসরি সূত্রটা জানতে চেয়েছে। তাহলে √3/4a², √3/4a², এটা হচ্ছে আমাদের উত্তরটা, ওকে। √3/4a²। তারপরে 17 কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত, 12তম বিসিএস, ওকে। দেখেন আমাদের সূত্রটা কি, যে √3/4a², না a², এ মানে কি বাহু, এ মানে বাহু, এম এ হচ্ছে বাহু, বাহু। এখন দেখেন √3/4, এ মানে কি 16²। আচ্ছা আচ্ছা, দেখেন এই যে এই জায়গায় একটা হিসাবের একটা মজার একটা বিষয় আছে, যারা একটু স্মার্ট স্টুডেন্ট তারা যেটা করবে দেখেন, এই যে 16কে আপনি অনেকে কি করবে 256 লিখবে, যে 16কে বর্গ করলে 256, না আপনি এটা লেখা দরকার নেই। আপনি যেটা করবেন 16কে 16 গুণন 16 লিখেন। এই জায়গায় কিন্তু অনেকে মানে বুঝবে না যে এটা 256 লিখবে, দরকার নেই 256 লিখে আমার কষ্ট হবে। 16 গুণন 16, তাহলে এই 16কে যদি 4 দিয়ে কাটেন তাহলে 4 হয়, তাহলে 4 16 64, মানে 64√3, 64√3, ওকে, 64√3। কারণ আমাদের 64√3 কোথায় আসছে, এই যে এটা 64√3, বুঝতে পেরেছেন? এমসিকিউ পরীক্ষায় নরমালি এই যে এইভাবেই থাকবে যে 64√3, দেখছেন এটা কিন্তু হুবহু প্রশ্ন। আর যদি লিখিত পরীক্ষা থাকে, আপনি অনেকে মনে করতে পারেন যে 64√3-র মানটাকে আমি দশমিকে লিখবো, লেখার দরকার নেই, যেহেতু ক্যালকুলেটর নেই, আমার কাপ যাবার দরকার নেই, এখানে লিখে দিবেন কি আছে, মিটার আছে, তাহলে এটা হচ্ছে বর্গ মিটার, এটাই উত্তর, ওকে। এতটুকুই উত্তর, দশমিকে নেওয়ার চেষ্টা করার দরকার নেই, ওকে। 18 নম্বর, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এবং উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কত, দেখেন 44 বিসিএস আসছে। তাইলে কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 সেন্টিমিটার। দেখেন চিত্রটা আঁকি আমরা, 2, চিত্রটা একুরেট একটু আঁকার চেষ্টা করতেছি। বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 2 2 সেন্টিমিটার, উচ্চতা 1 সেন্টিমিটার হলে এক্স এর মান কত। আচ্ছা খেয়াল করেন তো, এই যে উচ্চতার যদি আমার বের করতে হয়, এই এক্স এর মানটা যদি বের করতে হয়, তাহলে আমার কিভাবে, আমি এক্স আছে কোথায় দেখেন, এক্স কিভাবে আসে, আমি যদি লিখি যে এই হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, তাইলে তো আমার এই যে উচ্চতাটা আসে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। আবার আমরা এটা জানি যেটা যেটা সমবাহু ত্রিভুজ, এটার আরেকটা সূত্র আছে কি, যে √3/4
4 √3/4 এ স্কোয়ারও জানি নাকি, এ স্কোয়ারও জানি, এ মানে হচ্ছে বাহু, এ সমান বাহু, বাহু সমান 2, ওকে এটা জানি। তার মানে এইটা সমান এটা আমি লিখতে পারি কিনা, লিখতে পারি। এখন দেখেন তো আপনি যে এটা হচ্ছে এত, তারপরে এই যে ভূমি কত জানি, ভূমি 2, দেখেন ভূমি 2, উচ্চতাটা x, উচ্চতাটা x, তারপরে এটা হচ্ছে √3 আর এটা হচ্ছে 4, আর এই জায়গায় দেখেন তো এই যে a স্কোয়ার, হ্যাঁ a স্কোয়ার মানে কি 2 স্কোয়ার, তার মানে এটা কি হয় আলটিমেট 4 হয়, তার মানে এইটা আমি কাটতে পারি, তার মানে এখানে রইল কি √3। আচ্ছা খেয়াল করেন √3 রইল। আচ্ছা তারপরে এইটা কাটা যায়, এইটা কাটা যায়, তাহলে এখানে রইল হচ্ছে x, তার মানে x এর ভ্যালু আসলো কত, x এর ভ্যালু কত আসলো ভাই, x এর ভ্যালু কত আসলো, রাজন শাহ বলছে 40 থেকে 50 সেকেন্ড ইজ এনাফ ইফ বেসিক ইজ ক্লিয়ার। অফকোর্স বেসিক ক্লিয়ার হইলে এগুলো খুব বেশি সময় লাগে না। √3, এই যে এই সূত্রগুলো দেখেন, এই আপনি এই প্রশ্নটা কিন্তু সহজ, কিন্তু আপনি যে এটা লিঙ্ক করে চিন্তা করবেন যে কি এই যে এক্সটা আপনি এক্স, আপনি তো সমবাহু ত্রিভুজ, আপনার মাথায় ঘুরতেছে কি যে √3/4 এ স্কোয়ার, আর কিছু তো ঘুরে না, এন্ড এ মানে তো বাহু, কিন্তু আপনি উচ্চতা এখানে কিভাবে বসাইবেন, উচ্চতা অবশ্যই এই সূত্র দিয়েই কিন্তু আপনাকে আসতে হবে। ওকে আচ্ছা তারপরে আসেন 19 নাম্বার, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর রিটেন, ওকে লিখিতের জন্য। অনেকের একটু যারা একটু মানে অভিজ্ঞতা কম চাকরির, তারা মনে করে এই যে 4টা অপশন দিয়ে রাখছে এটা প্রিলির প্রশ্ন। ভাই এই প্রশ্ন লিখিত পরীক্ষায় কত আসছে আপনি হিসাব নাই। দেখেন একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 3 √3 বর্গমিটার বেড়ে যায়, সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত মিটার, খেয়াল করেন। আচ্ছা খুব মনোযোগ দিতে হবে, এই অঙ্কটা বোঝার জন্য খুব মনোযোগ দিতে হবে, এটা কিন্তু স্কুলের বইও আছে। হ্যাঁ মনে করেন যে একটা সমবাহু ত্রিভুজ, একটা সমবাহু ত্রিভুজ, এইটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা প্রথমে ধরতেছি হচ্ছে, মনে করেন যে এ, এইটাও এ, এইটাও এ, যেহেতু সমবাহু সবগুলো সেম। তারপরে চিন্তা করেন এই যে সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য 2 মিটার করে বাড়ছে, 2 মিটার করে বাড়ছে, তার মানে চিন্তা করেন তো, তাহলে 2 মিটার, 2 মিটার করে যদি বাড়ে, 2 মিটার করে যদি বাড়ে, 2 মিটার করে যদি বাড়ে, খুব মনোযোগ, তাহলে এই বাহুটা 2 মিটার বাড়ছে এতটুকু, এই বাহুটাও 2 মিটার বাড়ছে, এই বাহুটাও 2 মিটার বাড়ছে, সবগুলো বাহু 2 মিটার করে বাড়ছে। বাড়ার পরে নতুন যেটা মানে সমবাহু ত্রিভুজ হয়েছে, এটা হচ্ছে সাদা ত্রিভুজটা, সাদাটা হচ্ছে নতুনটা, তাহলে এইটার প্রতিটা বাহু কত, a+2, a+2, এটাও a+2 প্রতিটা বাহু। এখন বুঝতে পারছেন কিনা যে প্রথম ত্রিভুজটা আর একটা সমভুজ যেটার প্রতিটা বাহু এ এ এ, হ্যাঁ মিটার সেন্টিমিটার বা একক যাই ধরেন। তারপরে দ্বিতীয় যে ত্রিভুজটা হবে এটা বলছে কি মানে প্রতিটা বাহু 2 মিটার বাড়ছে, তাহলে 2 মিটার বাড়লে কত, এই বাহুটা a+2, এটাও a+2, এটাও a+2। আচ্ছা এখন আসেন, তার মানে কোনটার ক্ষেত্রফল বেশি হবে বলেন তো, সাদাটা না হলুদটা, কোনটা ক্ষেত্রফল বেশি হবে, কোন ত্রিভুজের ক্ষেত্রফল বেশি হবে? স্বাভাবিকভাবে আপনি চোখেই দেখতে পাচ্ছেন যে সাদাটা মানে ভিতরের জায়গাটা বেশি, ক্ষেত্রফল মানে ভিতরের জায়গাটা বেশি, হলুদটার তুলনামূলক কম, তাহলে সাদাটা বেশি। আচ্ছা তাহলে সাদাটা যদি বেশি হয় তাহলে কি বলছে যে যখন এর দৈর্ঘ্য 2 মিটার বাড়ে তখন এর ক্ষেত্রফল এত বাড়ে। তার মানে খেয়াল করেন এটা থেকে এটার ক্ষেত্রফলের পার্থক্য কত, এই যে পার্থক্যটা হচ্ছে √3, ছোট থেকে বড়টার ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 3 √3। তার মানে দেখেন আমি লিখতে পারি যে বড়টার ক্ষেত্রফলের সূত্র ইয়াটা কি হবে, √3/4, তারপর হচ্ছে বাহু স্কোয়ার, তাহলে এটার বাহু কত, এটার বাহু হচ্ছে এইটা। ওকে আচ্ছা, আর দ্বিতীয়টা কি, √3/4 নাকি, এই দুটার পার্থক্যই তো হচ্ছে এইটা, পার্থক্যই তো হচ্ছে এটা, রাইট, পার্থক্যই তো হচ্ছে এটা। খুব মনোযোগ দেন। এখন আমি যদি কি এখানে কি জানতেছে, বাহুর দৈর্ঘ্য মানে এ, আমি যদি এখন এই সমীকরণটা সমাধান করে এর মান বের করতে পারি তাহলে কিন্তু আমার উত্তর শেষ। আচ্ছা এটা বের করার ক্ষেত্রে দারুণ টেকনিক আছে, খেয়াল করেন, এটা মনোযোগ দিন। দেখেন প্রত্যেক জায়গায় √3 √3 √3 আছে ইকুয়েশনের সব পাশে,
তাহলে আমি যদি এটাকে √3 দিয়ে ভাগ দিই, √3 দিয়ে যদি পুরো ইকুয়েশনটাকে ভাগ দিই, তাহলে কি সব পাশ থেকে √3 চলে যায়। তার মানে খেয়াল করেন, তো এখান থেকে যদি আমি আপনি যদি আরেকটা জিনিস করতে পারেন যে এখানে 4 আছে, এখানে 4 আছে, আর এখানে 4 নাই, যদি আপনি পুরাটা ইকুয়েশনটাকে দেখেন, আপনি যদি এটাকে এরকম গুণ দেন যে √3, এই যে দেখেন 4/√3 দ্বারা যদি আমরা পুরাটা ইকুয়েশনটা গুণ করি, তাহলে এখান থেকে এটা চলে যাবে, এটা চলে যাবে, এটা চলে যাবে। একটু দেখাই আপনাকে আমি জাস্ট, যে এটা এরকম না, আমি গুণ করতেছি কত, 4/√3। এগুলো হচ্ছে স্মার্ট ক্যালকুলেশন। হ্যাঁ, তাহলে এখানেও সেম, আমি গুণ করতেছি 4/√3 দ্বারা। তাহলে এখানে কি, এটারও গুণ করতেছি কত, 4/√3। এখন দেখেন এইটা এটা 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 এইটা এটা কিন্তু কাটা চলে যায়। তার মানে রইল কি দেখেন, এখানে রইল কি, এখানে রইল হচ্ছে a+2 হোল স্কয়ার। তার মানে এটাকে যদি আমি a+b হোল স্কয়ার সূত্র খাটাই, তার মানে এটা হবে এরকম। তারপর এখানে রইল শুধু a স্কয়ার, আর এদিকে রইল হচ্ছে 3 আর 4, 3 4 12 12। এখন দেখেন, তাইলে আমি যদি এই যে এইটা এটা কাটা চলে যায়, যদি প্লাসে মাইনাস, ওকে, তার মানে এটা হচ্ছে 2a, আর এই 4টা ওই পাশে গেলে কত হবে, যে 12 - 4, তার মানে 8, তার হচ্ছে 2a 8। তাহলে a সমান হচ্ছে a সমান 4 না, a সমান 4। কথা ক্লিয়ার কি না, a সমান, ঠিক আছে। এই জায়গায় ভুল হয়েছে, এই জায়গায় ভুল হয়েছে। এটা হবে হচ্ছে আপনার, এই যে যদি সূত্র করি, এটা হবে 4a, এটাও 4a হবে, এটাও 4a হবে। তাহলে এই 4a দিয়ে যদি আমি 8কে ভাগ করি, এই 4a আছে, তার মানে এটা হচ্ছে 8, তার মানে যদি ভাগ করি তখন হবে হচ্ছে আপনার 2 হবে, এর মান হবে 2। ওকে, এর মান হবে 2। ওকে, ঠিক আছে, এর মান 2 হবে। ওকে, 19 নাম্বার হচ্ছে, 19 নাম্বার ডি না, 19 নাম্বার হচ্ছে বি। হ্যাঁ, এর মান আসছে আমাদের হচ্ছে 2, এর মান আসছে আমাদের 2, এর মান 2 হবে। ওকে, এখানে 2a না, সূত্রটা এই যে a+2 হোল স্কয়ার করলে হচ্ছে a² প্লাস 4a প্লাস 4 হয়। আচ্ছা, আব্দুল আজিজ বলছে, স্যার যেগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় পূর্বে এসেছে সেগুলো দেখাচ্ছেন, কিন্তু যেগুলো পরবর্তীতে আহ, আসার মতো সেগুলো দেখালে ভালো হতো না। আচ্ছা, পরবর্তীতে আসবে কোনটা আপনি কিভাবে বুঝবেন, আপনি বলেন কোনটা আসবে, প্রশ্ন কি আপনি করবেন? 8-10 বছর সরকারি চাকরির লাইনে পরীক্ষা দিয়েছি, একাধিক সরকারি চাকরি পেয়েছি। হ্যাঁ, এতটুকু বিশ্বাস রাখবেন যে আপনার যে অভিজ্ঞতা আলহামদুলিল্লাহ বেশি আছে। আপনি বলছেন যে পরবর্তীতে কোনটা আসবে, আপনি কি বলবেন? আল্লাহ ছাড়া তো কেউ জানে না, প্রশ্ন যে কে করবে সেও তো জানে না, বুঝছেন কি না? এই টাইপগুলো থেকে আসবে, এই টাইপগুলো থেকে আসবে, পরবর্তী থেকে আকাশ থেকে অঙ্ক আসবে, এই টাইপগুলো থেকে আসবে। দ্বিতীয় লাইনটা বুঝেন নাই না, দ্বিতীয় লাইনটা, প্রথম লাইনটা তো হচ্ছে সহজ। প্রথম লাইনটা হচ্ছে কি, এই যে বড় ত্রিভুজটা, বড়টার ক্ষেত্রফল, বড়টার ক্ষেত্রফল মাইনাস ছোটটার ক্ষেত্রফল সমান হচ্ছে এই যে এটা প্রথমটা। দ্বিতীয়টা হচ্ছে কি, আমরা এই যে √3/4 আমি এই পাশ থেকে দূর করতে চাচ্ছি, তাহলে দূর করতে হলে কি করতে হবে আপনার কাছে? দেখেন, আমি বললাম যে এই যে √3/4 এইটাকে আপনি কি করবেন, দূর করবেন। দূর করতে হলে কি করতে হবে, এর সাথে উল্টা একটা জিনিস গুণ করতে হবে। তাহলে এই যে এটা কাটা চলে যায় না, এটা কাটা চলে 1 হয়ে যায় না। তাহলে 1 হয়ে যাওয়া মানে কি, যে a+2 হোল স্কয়ারের সাথে 1 গুণ হওয়া মানে কি, কিছুই না, মানে 1 গুণ করলে কি হয়, মানের কোনো পরিবর্তন হয় না। কথা ঠিক কিনা? রাফা আহমেদ বলছে, স্যার ইকুয়েশন এর দুই দিক দুইবার ভাগ হবে, বাট আপনি ফার্স্ট √3/4 দুইবার গুণ করলেন কেন, একবার হবার কথা ছিল না? আচ্ছা, কি বলছেন
দুইবার না, আমরা পুরাটা ইকুয়েশনকে দেখেন, পুরাটা ইকুয়েশনকে আমরা 4/√3 দ্বারা গুণ করছি। পুরাটা ইকুয়েশনকে যখন গুণ করবেন, এই যে দেখেন, এই যে এটা এখানে ছিল, এটা এক্সট্রা, এই যে এইটা আনছে এখানে, খুব মনোযোগ, যারা দুর্বল তাদের একটু বুঝতে কষ্ট হচ্ছে, আমি বুঝতে, এই জিনিসটা আমি এখানে গুণ করছি। তো এখানে গুণ করলে এই জায়গায় গুণ করতে হবে, এই সেম জিনিসটা এখানেও গুণ করছি, এই জিনিসটা সেম জিনিসটা এই জায়গায়ও গুণ করছি। ইকুয়েশনের ক্ষেত্রে যদি আপনি গুণ করেন, যতগুলো টার্ম থাকবে সবগুলাকে সেম জিনিস দিয়ে গুণ করতে হবে, না তো কিন্তু মানের পরিবর্তন হয়ে যাবে। ওকে, গুণ করছি, কেন গুণ করছি? আমার এই যে √3/4 দূর করার জন্য। কারণ এইভাবে যদি আপনি না গান, এই ইকুয়েশন সমাধান করতে আপনার লেগে যাবে 10 মিনিট। এইভাবে যদি আপনি না গাইতে পারেন, ইকুয়েশন সমাধান করতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে এটা যারা বুঝছেন ভালো, যারা একটু বুঝছেন কম, তারা লাইভ শেষে আবার দেখবেন। ওকে, 20 নাম্বার, 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এটা হচ্ছে আরেকটা কঠিন অঙ্ক। 41তম বিসিএস আসছে। আচ্ছা, এই যে দেখেন, যারা বলেন যে এরপরের চাকরি পরীক্ষায় কোন ধরনের প্রশ্নগুলো আসবে সেটা আপনি জানেন না, আমিও জানি না, ঠিক আছে? তো আপনি এমনভাবে বেসিক ক্লিয়ার করে চিন্তা করতে শিখতে হবে, অঙ্ক করা না। অঙ্ক করার যে ওয়ে বা চিন্তা করার ওয়ে আপনাকে শিখতে হবে, যেন অঙ্ক, নতুন একটা অঙ্ক আসলো আপনি যেন পারেন। খেয়াল করেন, এটা বলছে কি 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। খেয়াল করেন, তাহলে একটা বৃত্তের অন্তস্থ সমবাহু ত্রিভুজ, তার মানে খেয়াল করেন তো বিষয়টা, এটা একটা বৃত্ত, তাহলে এই বৃত্তের একটা অন্তস্থ সমবাহু ত্রিভুজ এরকম, হ্যাঁ, সমবাহু ত্রিভুজ। এখন খুব মনোযোগ দেন, এর কেন্দ্রটা যদি আমি এটা ধরি, তাহলে দেখেন তো, এটা হচ্ছে সেন্টার, হ্যাঁ, কেন্দ্র। তাহলে খুব মনোযোগ দেন, এই যে বলছে কি কেন্দ্র থেকে পরিধির দিকে যে দূরত্বটা, এইটা এই যে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ না, তাহলে ব্যাসার্ধ মানে কি কেন্দ্র থেকে এই যে এই দূরত্বটা 6, তাহলে এই দূরত্বটা 6, এই দূরত্বটা 6, রাইট? আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আপনাকে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। এখন আমি বইয়ে যেটা দেখলাম, যে বইয়ে এটা নর্মালি একটা মুখস্থ একটা সমাধানটা দিছে কি, খেয়াল করেন খুব মনোযোগ, যে আমরা জানি একটা সূত্র আছে, আমরা জানি যে বৃত্তের অন্তস্থ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে বলছে কি ব্যাসার্ধ হচ্ছে বাহু বাই √3। তার মানে ব্যাসার্ধ যদি আমি 6 ধরি, বাহু যদি আমি এগুলাকে এ ধরি, তার মানে a/√3। তার মানে এখানে কত আসতেছে, বাহু ইকুয়ালটা আসতেছে 6√3, যে বাংলা ইংরেজি হয়ে গেছে যদিও, 6√3। ওকে, আচ্ছা, তার মানে এটা হচ্ছে বাহু। এখন সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি বাহু পেয়ে গেলাম, খুব মনোযোগ, বাহু পাইলে আমি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, √3/4a²। তাহলে আমি এখানে √3/4, তাহলে a² এর জায়গায় আমি এটা বসাই দিই, a² এর জায়গায় যদি আমি এটা বসাই, তার মানে কত আসতেছে দেখেন, এটাকে যদি স্কোয়ার করেন, খুব মনোযোগ দেন, 6 কি স্কোয়ার করলে 36, আর এর রুটে আর স্কোয়ার কাটা গেলে 3 হয়। এখন যদি কাটাকাটি করেন, তার মানে এটা কত হয় দেখেন তো, এই যে 9 হয়, 3 নং 27, তার মানে হচ্ছে 27√3, এটা হচ্ছে উত্তর, 27√3 বর্গ সেন্টিমিটার, এটা হচ্ছে উত্তর। বুঝতে পেরেছেন? এখন এই জায়গাতে মেন যে সমস্যাটা হচ্ছে কি, আপনি অঙ্কটা এইটুকু পর্যন্ত একটা সূত্র মুখস্থ জানতে হবে আপনার, এই জায়গায় এই সূত্রটা আপনার মুখস্থ জানতে হবে, যে আমরা জানি এই যে অন্তস্থ বৃত্তের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যে বৃত্তের ব্যাসার্ধটা সূত্রটা হচ্ছে বাহু/√3, এটা আপনাকে জানতে হবে, বাহু/√3। কিন্তু আমি আপনাকে আরেকটা ওয়ে দেখাবো এই অঙ্কের, যে বাহু/√3 আরেকটা দেখাবো আমি, সেটা হচ্ছে কিভাবে আপনি ফিল করে করতে পারবেন, আমি সেই জিনিসটা দেখাবো। তবে সেটা বেসিক অনেক ডিপ যেতে হবে, ওইটা বেসিক একটু ডিপ, সেটা আমি দেখাবো। স্যার পেছনের ক্লাস বাকি আছে, তাই লাইভ ক্লাস করতে পারছি না। হ্যাঁ, গুড, লাইভ ক্লাস করার দরকার না, আগে পেছনের ক্লাসগুলো করেন।
আচ্ছা, বিপ্লব হাসান বলছে স্যার বিভিন্ন পরীক্ষার জন্য কোন ম্যাথ বই নিলে ভালো হবে? যে কোনো একটা ম্যাথ বই নেবেন, প্র্যাকটিসটা করতে হবে নিজের মতো। কারণ গণিতের ক্ষেত্রে বই কোনো বড় ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে কি আপনি অঙ্ক কিভাবে চিন্তা করতে পারেন, সেটা কিভাবে সমাধানটা জানেন সেই বইটা। আচ্ছা, এখন এটা আমি একটু বেসিক মেথডে বা কিভাবে চিন্তা করে করবেন সেটা আমি দেখাচ্ছি, খেয়াল করেন। এটা মনে করেন যে আমাদের এই যে এটা যে অন্তস্থ বৃত্ত, এই বৃত্তের সমবাহু ত্রিভুজ এটা। এখন আমি যেটা আঁকছি যে এটা মনে করেন যে কেন্দ্র, কেন্দ্র থেকে এটা এটাও 6, যেহেতু বলছে ব্যাসার্ধ 6, এটাও 6, এটাও 6, রাইট? আচ্ছা, একটা জিনিস খুব মজার জিনিস, মনোযোগ দিতে হবে বেসিক শিখতে হলে, হ্যাঁ। এই জায়গায় এই যে মনে করেন যে এই জায়গায় টোটাল কোনটা কত বলেন তো? এই টোটাল কোনটা কত? আমি এই জায়গায় আমি একটু অন্য জায়গায় রাফ আঁকছি, এই ত্রিভুজটাকে আমি অন্য জায়গায় একটু রাফ আঁকতেছি, খুব মনোযোগ দেন। এই 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 যে অংশটাকে এখানে আলাদা করে আনছি, তার মানে এটা এ, এটা এ, এটা এ, সবগুলো এ ধরেন, ওকে। এই যে দেখেন তো, এই যে টোটাল কোনটা কত? এখানে টোটাল কোনটা, টোটাল কোন মানে 360 ডিগ্রি। এখন 360 ডিগ্রি সমান তিনটা ভাগে ভাগ হয়েছে, তাহলে সমান তিনটা ভাগে ভাগ হইলে প্রতি ভাগে পরে 120 ডিগ্রি। তার মানে দেখেন তো, এই যে কোনটা 120 ডিগ্রি, 120 ডিগ্রি, প্রতিটা কোণ 120 ডিগ্রি কিনা? প্রতিটা কোণ 120 ডিগ্রি কিনা? প্রতিটা কোণ 120 ডিগ্রি। আচ্ছা, এখন দেখেন তো, আমি এই বাহুর দৈর্ঘ্য জানি, এই বাহুর দৈর্ঘ্য জানি। আমরা একটা সূত্র পড়ছিলাম না প্রথম ইয়ার ক্ষেত্রে, যে হাফ গুণন এ বি সাইন থিটা, যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, যে এ বি হচ্ছে দুটি বাহু আর থিটা হচ্ছে দুটি বাহুর অন্তর্ভুক্ত কোণ। এখন দেখেন আমরা এই যে বাহুটা জানি, এই বাহুটা 6, এই বাহুটা 6, তারপরে কি এই যে এদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 120 ডিগ্রি আমরা জানি। তার মানে দেখেন তো, এই যে ত্রিভুজের দেখেন, আমি যদি এইটা বাইর করতে পারি, এতটুকু তো বাইর করতে পারি ক্ষেত্রফল, তারপরে কি এটাকে 3 গুণ করলে দেখেন এইটা যা, এটাও কিন্তু তা, এটাও কিন্তু তা। এই ত্রিভুজটাকে সমান তিনটা অংশে কিন্তু বিভক্ত করা হয়েছে এখানে। এখন যে কোনো একটা অংশের ক্ষেত্রফল বের করে যদি আপনি 3 গুণ করে দেন, তাহলে কিন্তু মানে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু চলে আসবে। খুব মনোযোগ, আপনি যদি এই অংশটার ক্ষেত্রফলটা বের করে যদি মানে 3 গুণ করে দেন, তাইলে আপনি কিন্তু টোটালটার ক্ষেত্রফল পেয়ে গেলেন। তাহলে এটাকে দেখি আমি কি হয়, যে হাফ এ কত 6, বি কত 6, আর সাইন থিটা হচ্ছে আপনার, দেখেন থিটা 120 ডিগ্রি। এই জায়গায় একটা দারুণ একটা বেসিক আপনার লাগবে, দারুণ একটা বেসিক কিন্তু লাগবে, না হয় কিন্তু আপনি পারবেন না। আচ্ছা, সাইন 120 ডিগ্রির মান তো আপনি ক্যালকুলেটর ছাড়া বাইর করতে পারবেন না পরীক্ষার হলে। এইটার জন্য আপনার যেটা দরকার, দেখেন আমি এটাকে লিখতে পারি এইভাবে, যে সাইন 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 120 ডিগ্রি হয় নাকি? 90 যোগ 130, 120 ডিগ্রি। আচ্ছা, এই জায়গায় দেখেন আমি এটা কাটাকাটি করে ফেলি, কাটাকাটি করলে 3 হয়, তাহলে 3 6 18 হয়, এটা 18। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, এখানে এই যে সাইন 90 ডিগ্রি যোগ 30 ডিগ্রি, সাইনের একটা সূত্র আছে এই জায়গায়, যারা জানেন যে অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, টেক কেমিস্ট্রি, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, এই এই চতুর্ভাগে সাইন কস বা যে ত্রিকোণমিতিক যে রাশিগুলো রয়েছে সবগুলোর সব কোণের মান হচ্ছে প্লাস হয়। এই চতুর্ভাগে হচ্ছে সাইন থিটার মান প্লাস হয়, এই চতুর্ভাগে টেন থিটার মান প্লাস, এই চতুর্ভাগে হচ্ছে আপনার কোস থিটার মান হচ্ছে প্লাস। খেয়াল করেন এই জায়গায় এখন খুব মনোযোগ দিতে হবে, খুব মনোযোগ দিতে হবে। তাহলে সাইন 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি কোথায় আসে? তাহলে সাইন 90 ডিগ্রি এতটুকু প্লাস 30 ডিগ্রি মানে এই চতুর্ভাগে পড়ছে, তাহলে এই চতুর্ভাগে সাইনের মান কি? পজিটিভ। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে, সাইন 90 ডিগ্রি যদি সাইন 90 ডিগ্রি থাকে, এই যে এই রেখা বরাবর যে মানগুলো থাকে এই মানগুলো রাশি পরিবর্তিত হয়, তাহলে সাইনটা এখানে কজ হয়ে যাবে, কজ হয়ে যাবে, তারপর হচ্ছে 30 ডিগ্রি হবে। তাহলে কস 30 ডিগ্রি মান কত? এখন বলেন তো কস 30 ডিগ্রি মান কত দেখি, কস 30 ডিগ্রি মান কত? √3/2 না? √3/2 কিনা? √3/2 কিনা বলেন তো? √3/2 কিনা? আচ্ছা, এখন তার মানে এই জায়গায় 18, এই জায়গায় 18। এখন দেখেন আমি এইটাকে এই যে ইয়াকে 18কে আমি কি এভাবে লিখতে পারি যে 9 গুণন 2 গুণন 2 √3। এখন দেখেন এই 2কে আমি কি এভাবে লিখতে পারি
এখানে √3/2, এই যে এইটা কাটা চলে যায়, তার হইল কি 3√3। তাহলে এখন দেখেন এখানে কি হইল, এই যে 9√3, 9√3 হচ্ছে কি আমার এতটুকের ক্ষেত্রফল, এতটুকের ক্ষেত্রফল। তাহলে এটাকে যদি আমি তিনোটা দেখেন, বাকিগুলোর জন্য কি আরেকটা 9√3, আরেকটা 9√3 রাখবে, বা এটাকে 3 গুণ করে দিলে পারেন, তাহলে 3 নং 27, পুরোটার জন্য হলে কত হবে, 3 নং 27√3, 27√3। এটা বুঝছেন কিনা সবাই বলবেন তো? 27√3 এত স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে, 27√3। ওকে, আচ্ছা তারপরে আসেন সমদ্বিবাহু। সমদ্বিবাহু আমাদের ক্লাস অনেক লং হয়ে গেছে, এখন আমরা সমদ্বিবাহু আর হচ্ছে বিষমবাহুর ইয়াটা দেখবো, দুইটা টপিক দেখবো। এই ক্ষেত্রে আমরা দেখেন খুব দ্রুত আগাতে পারবো, এখন আর খুব বেশি কঠিন কিছু নাই। কি বলছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু দ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণ কি ধরনের হবে? খেয়াল করেন, সমদ্বিবাহুর ক্ষেত্রে কি এই দুইটা বাহু সমান হয়, এই দুইটা বাহু সমান হয়। আচ্ছা, এখন আমরা প্রথম দিকে শিখছি, তার মানে এটা এ সমান সমান বাহু, আর এটা হচ্ছে বি। আমরা প্রথম দিকে যেটা শিখছি যে এই যে এই দুইটা বৃহত্তম বাহু, বৃহত্তম বাহুর যে পাশের কোণগুলো, এই কোণগুলো কি হয়, সূক্ষ্মকোণ হয়। দেখেন আমরা দেখলে বোঝা যাবে 90 ডিগ্রির চেয়ে কম না। আচ্ছা, এখন বলছি কি বর্ধিত, সমান সমান বাহুকে যদি আপনি বর্ধিত করেন, তাহলে বর্ধিত মানে কি, এভাবে টানেন, এভাবে টানেন, উৎপন্ন বহিস্থ কোণগুলো, এই কোণগুলো এটা কি 90 ডিগ্রির চেয়ে কম না বেশি? দেখেন এই কোণটা, এই দুইটা মিলিয়ে কিন্তু 180। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রির চেয়ে কম হয়, এটা অবশ্যই 90 ডিগ্রির চেয়ে বেশি হবে। কারণ 90 ডিগ্রির চেয়ে বেশি মানে কি, স্থলকোণ, এটা হচ্ছে স্থলকোণ। ওকে, এভাবে চিত্র এঁকে চিন্তা করবেন। আচ্ছা, তারপরে দেখেন এখানে আরেকটা জিনিস বলছি কি, 23 নম্বরে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ চিন্তা করি, এ বি সি না কি, এ বি সি, অ্যাঙ্গেল এর শীর্ষ, অ্যাঙ্গেল এ হচ্ছে শীর্ষকোণ, অ্যাঙ্গেল বি ও সি দুটি ভূমিকোণ, তাহলে বি ও সি দুটি ভূমিকোণ, এ বি বাহু সমান, এ বি বাহু সমান এসি, তাহলে এ বি সমান এসি, তার মানে ঠিক আছে এ বি সমান এসি। অ্যাঙ্গেল বি 75 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 75 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ কত ডিগ্রি, অ্যাঙ্গেল এ কত ডিগ্রি? আচ্ছা দেখেন তো, এই কোণটা 75 হইলে এই কোণটা 75, রাইট? তাহলে এই কোণটা কত বলেন তো? তিনটা কোণের সমষ্টি কত, 180, তিন কোণের সমষ্টি 180। তাহলে 75 75 যোগ করলে কত হয়, 150 হয়। তাহলে 180 থেকে যদি আপনি 150 মাইনাস করে দেন, তাহলে থাকে কত, 30 ডিগ্রি। দেখেন এই বেসিকগুলো যদি আপনি জানেন, তাহলে অঙ্কগুলো কিন্তু পানি, অঙ্কগুলো কিন্তু পানি, কিন্তু বেসিকগুলো যারা জানবে না, তারা কিন্তু এই প্রশ্ন পরে পরীক্ষার হলে আনসার দেবে যে এই কঠিন অঙ্ক আমি পারবো না, আমাকে দিয়া হবে না। কথা ঠিক কিনা ভাই? যারা জানবে না তারা কিন্তু পারবে না এগুলো। আচ্ছা, সুহেলি কালাসি বলছে স্যার আগের অঙ্কটা সহজ ছিল। হ্যাঁ, আপনি ত্রিভুজের আগের যে অঙ্কটা করাইছি, প্রথম মেথডটা সহজ ছিল, কারণ ওখানে একটা সূত্র জানলে দ্রুত সমাধান করা যায়। আর সেকেন্ড মেথডটা হচ্ছে একটু চিন্তা শক্তির ব্যাপার, এটা চিন্তা শক্তি যারা করতে মানে পারবে বা করতে চায় তাদের জন্য সহজ আর কি। আচ্ছা, তারপরে যাই 24 নাম্বার, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এ। আচ্ছা, এখানে আরেকটা জিনিস, কিছু প্রতীক, ম্যাথমেটিক্যাল প্রতীক আমি একটু দেখাচ্ছি। যেমন ত্রিভুজ, এই চিহ্ন দিয়ে ত্রিভুজ প্রকাশ করা, যেমন এখানে কি আছে, এই যে এই চিহ্নটা আছে, তার মানে এটাকে পড়তে হবে ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি যেহেতু আছে একটু দেখাই দিলাম। আর অ্যাঙ্গেল প্রকাশ করা হয় এই যে এরকম দিয়ে অ্যাঙ্গেল, তাহলে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল এ 40 ডিগ্রি, অ্যাঙ্গেল বি 75 ডিগ্রি, এবিসি কি ধরনের ত্রিভুজ? আচ্ছা খেয়াল করেন, একটা ত্রিভুজ মনে করেন যে একটা কোণ হচ্ছে 40, একটা কোণ 40, আর একটা কোণ কত হচ্ছে 70, তাহলে দুইটা কোণ কত দেখেন তো, দুইটা কোণ মিলে কত হচ্ছে, 40 আর 70 যদি হয় 110 না, 110। তাহলে তিনটা কোণের সমষ্টি হচ্ছে ত্রিভুজের 80, তাহলে 180 থেকে যদি আপনার 110 বাদ দেন, তাহলে 70 ডিগ্রি থাকতেছে, তাই না? তার মানে খেয়াল করেন, ত্রিভুজের একটা কোণ 40 আর একটা 70, আমরা আর তৃতীয়টা পাইলাম 70, তার মানে দুইটা কোণ 70, তার মানে ত্রিভুজের কোণগুলো কি কি, 40 70 70, রাইট রাইট। আচ্ছা দেখেন তো, দুইটা কোণ সেম, যদি ত্রিভুজের দুইটা কোণ সমান হয়, তার মানে দুইটা বাহু সমান। দেখেন সমবাহু ত্রিভুজের এই কোণটা এই কোণটা এই বাহুটা সমান এ, তখন এই কোণটা এই কোণটা সমান, তার মানে এটা 70 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, এটা 40 ডিগ্রি, রাইট? তখন হয় হচ্ছে দেখেন তিনটা কোণ 180 ডিগ্রি, 180 ডিগ্রি হয়। তার মানে এটা কি ধরনের ত্রিভুজ,
এটা কি ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বুঝতে কি কষ্ট হচ্ছে? এইভাবে কিন্তু অ্যাঙ্গেলগুলো বের করতে হবে আপনাকে, অ্যাঙ্গেলগুলো বের করে তারপর চিন্তা করতে হবে, বুঝতে পেরেছেন? এই জ্যামিতির কোণ নির্ণয় অত্যন্ত গুরুত্বপূর্ণ, জিআরই পরীক্ষা পর্যন্ত মানে অনেক জটিল জটিল কিন্তু ত্রিভুজ দিবে, সেটা বের করতে হবে। আচ্ছা, তাহমিনা বলছে স্যার ক্লাসের ভিডিওগুলো কিভাবে সিরিয়ালে পাবো? সিরিয়ালে পাইতে হইলে আমাদের ফিচারে ক্লিক করবেন, ফিচারে ফিচারে ক্লিক করবেন, তাহলে ওখানে পেয়ে যাবেন। ওকে, 25 নাম্বার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার এবং অপর দুটি বাহুর প্রতিটি 10 মিটার হলে ক্ষেত্রফল কত? দেখেন দুইটা বিশেষ আসছে, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লাগবে আমাদের এখন। আচ্ছা খেয়াল করেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে b/4 √4a স্কয়ার b স্কয়ার। এটারও প্রমাণ আছে, এটারও প্রমাণ আছে, খেয়াল করেন এটারও প্রমাণ আছে, প্রমাণটা আছে ক্লাস। তার মানে এটা এ, এটা এ, এটা বি, ওকে, এটা এইচ। আপনি এখান থেকে খেয়াল করেন, আমরা যদি ওই ত্রিভুজের যেই আমাদের নর্মাল যে সূত্রটা, যে হাফ গুণন ভূমি পূরণ উচ্চতা, নাকি উচ্চতা, আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করছি। তাহলে খেয়াল করেন, এখানে আমি এই ত্রিভুজের যে হাফ, আমি জানি ভূমি জানি বি, উচ্চতাটা আমি জানি না, তাহলে উচ্চতাটা খেয়াল করেন তো, আমার এতটুক যদি আমি চিন্তা করি, যদি আমি এতটুকু চিন্তা করি, হ্যাঁ একটা সমকোণী ত্রিভুজ, তাহলে উচ্চতাটা কি দাঁড়াইলো আমার? খুব মনোযোগ দেন, এইচ স্কোয়ার, উচ্চতাটা কি দাঁড়াচ্ছে? এ স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার। আর এটা কি? এটা হচ্ছে হাফ বি, খেয়াল করেন, মানে b/এত স্কোয়ার। তার মানে এইচ স্কোয়ার সমান কি আসতেছে? এ স্কোয়ার মাইনাস b²/4। দেখেন এখন এইটাকে যদি আমি লসাগু ধরি 4, তার মানে হচ্ছে 4a² - b²। ওকে, আচ্ছা, তার মানে এইচ স্কোয়ার, দেখেন স্কোয়ারটাকে যদি এই পারে নিতে রুট হয়ে যায়, এই যে এরকম হয় নাকি, রাইট? আচ্ছা এখন দেখেন, তার মানে কি আসতেছে? উপরে রইল হচ্ছে 4a² - b², আর নিচে হলো 2, নিচে হলো 2 যেহেতু রুট করলে। এখন এই জায়গায় না মানটা বসাই দেন, দেখেন কয় সেকেন্ডে কিন্তু চলে আসছে, এখানে 2 নাকি। এখন দেখেন এখানে কি হচ্ছে, এই দুই দিয়ে যদি আপনি গুণ করেন 4b, তারপরে এই যে দেখেন 4a² b², এই যে আমাদের কিন্তু সূত্রটা কিন্তু প্রমাণিত হয়ে গেল। দেখেন তো আমি কয় সেকেন্ডে প্রমাণ করে ফেললাম, কয় সেকেন্ডে প্রমাণ করে ফেললাম সূত্রটা। সূত্রটা দেখেন, পরীক্ষার হলে অনেকের কিন্তু এই জায়গায় সূত্রটা প্যাচ লাগতে পারে, যে এই জায়গায় কোথায় বি, কোথায় এ স্কোয়ার, কোথায় বি স্কোয়ার, কিন্তু আপনি জাস্ট 30 সেকেন্ডের ভিতরে কিন্তু সূত্রটা প্রমাণ করতে পারবেন, 30 সেকেন্ডের ভিতরে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপরে আসেন আমরা এই অঙ্কটা এখন করি। তাহলে আমাদের সূত্রটা হচ্ছে কি? b/4 √4a² - b²। আচ্ছা এখানে খুব মনোযোগ দিবেন, এই চিত্রের ক্ষেত্রে এ কি বি কি, এই জায়গায় অনেকে ব্যাস লাগাবে। এই যে সমান সমান বাহুগুলো হচ্ছে এ, আর অসমান যেটা বা ভূমি সেটা হচ্ছে বি। আচ্ছা কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের ভূমি 16 মিটার, তার মানে এটা হচ্ছে 16, আর সমান সমান বাহুগুলো 10, সমান সমান বাহুগুলো 10। তাহলে ক্ষেত্রফলটা কিভাবে আমরা বের করতে পারি? এটা 16, যেহেতু নিচে ইংলিশ আছে এই জন্য এটাও ইংলিশ দিলাম। তারপর হচ্ছে এই যে এইটা হচ্ছে এ মানে হচ্ছে 10, তার মানে 10 স্কোয়ার, বি মানে 16। আচ্ছা দেখেন তো এটা কাটলে 4 হয়, আর এই 10 কে স্কোয়ার করলে কত হয়? 10 কে স্কোয়ার করলে হচ্ছে আপনার 100, 100 আর 4 গুণ করলে হচ্ছে 400, আর 16 কে স্কোয়ার করলে হচ্ছে 256, 256, 256। এই জিনিসটা আপনার 1 থেকে 20 পর্যন্ত কিন্তু বর্গ জানবেন প্রত্যেককে, হ্যাঁ প্রত্যেকে এই বর্গগুলো শিখবেন 1 থেকে 20 পর্যন্ত। আচ্ছা এখন দেখেন 400 থেকে যদি আপনি এই 256 মাইনাস করেন, তাহলে থাকতেছে হচ্ছে কত? 144। 144কে যদি আপনি 144 যদি আপনি বর্গমূল করেন, তাহলে 12 আসতেছে,
তাহলে 12 4 বার 48, 4 বার 48, আমাদের উত্তর হচ্ছে 4 বার 48। এই যে এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন প্রিয় শিক্ষার্থীরা? ভূমি কেন বি নিলাম নাহিদ ভাই? ভূমি কেন আপনি যা ধরতে পারেন, যা ইচ্ছা ধরেন। আপনি ভূমি বি না ধরে আপনি ভূমি ধরেন যে নাহিদ ভাইয়ের নাম এন দিয়ে শুরু, এটা এন ধরেন, কোনো সমস্যা নাই। তাহলে এটা এন, তাহলে এটাকে আপনি এ ধরতে চান না। নাহিদ ভাইয়ের মনে করেন যে প্রিয়জনের নাম হচ্ছে শেলিনা, তো শেলিনা দিয়ে এস ধরেন, এস ধরেন, তাহলে আপনি এখানে এস ধরেন। এস ধরে আমি একটু আগে যে মানে সূত্র প্রমাণ করছি ওইভাবে সূত্র প্রমাণ করে আপনি আনেন। তাহলে এখানে তখন এই সূত্রটা হবে কি জানেন? তখন সূত্রটা হবে, যেহেতু এই যে বি ধরছি হচ্ছে এন, তাহলে এই সূত্রটা হবে এরকম। তখন সূত্রটা কিরকম হবে দেখাচ্ছি। তাহলে এন বাই 4, আর এই জায়গায় হবে হচ্ছে 4 এস স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, বুঝছেন? এটা আপনি ইচ্ছা মতো ধরবেন, ভূমি বি ধরবো নাকি ইয়ে ধরবো, এটা আপনি ইচ্ছা মতো ধরবেন। ধরে আপনি এই সূত্র আপনি নিজে তৈরি করে নিন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি বলেন যে না, এই সূত্রটা বইয়ে যেভাবে তৈরি করা আছে পাগ ইতিহাসের কাল থেকে, এভাবে এটাকে ভূমিকে বি ধরছে, সমান সমান বাহুকে এ ধরছে, আপনি ধরতে পারেন, কোনো সমস্যা নাই। বুঝতে পেরেছেন? নাহিদ ভাই আর কোনো প্রশ্ন আছে? একটি সমবাহু, একটি সমদ্বিবাহু সমকোণী, একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে? খেয়াল করেন কি বলছে, খুব মনোযোগ দেন। একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, এর অতিভুজ 12, তাহলে এইটা ধরি এ, এইটাও এ ধরি। এখন নাহিদ ভাই আবার প্রশ্ন করবে এ ধরছেন কেন স্যার? না, এটা এন ধরেন, কোনো সমস্যা নেই, হ্যাঁ, চাপ নেওয়ার কিছু নাই, যা ইচ্ছা ধরেন। তাহলে সমান সমান বাহুটাকে আমি এ ধরলাম। এখন খেয়াল করেন তাহলে আমার পিথাগোরাসের সূত্রটা অনুযায়ী কি হচ্ছে, খুব মনোযোগ দেন। তাহলে 12 স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার, রাইট? আচ্ছা, তার মানে এখানে কি হচ্ছে 144 টু এ স্কোয়ার। তার মানে আমি ঘুরিয়ে দিলে কি হচ্ছে, এ এ স্কোয়ারের মান কত আসতেছে, আমি 2 দিয়ে যদি ভাগ দেই 72 আসতেছে। এ স্কোয়ারের মান কত আসতেছে, 72 আসতেছে। আচ্ছা, খেয়াল করেন আমরা আরেকটা জিনিস জানি, তার মানে এ স্কোয়ার বের করলাম। এখন আমরা একটা জিনিস জানি, দেখেন এই যে ত্রিভুজের ক্ষেত্রফল যদি আপনাকে বের করতে হয়, ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, রাইট? উচ্চতা। এখন আপনি এখানে হাফ, ভূমি কত, এই ভূমি এ, উচ্চতা কত, উচ্চতা এ, তার মানে কি আসতেছে দেখেন তো, হাফ এ গুণন এ মানে এ স্কোয়ার। আচ্ছা, এ স্কোয়ারের মান আমরা কিন্তু এখানে বের করে রাখছি। এখানে এ স্কোয়ারের মানটা আপনি বসাই দেন। এ স্কোয়ারের মানটা যদি বসাই দেন 72 নাকি 72, যদি 2 দিয়ে কাটেন 36, 2 দিয়ে কাটলে 36, উত্তর 36। বুঝতে পেরেছেন? আচ্ছা, নাহিদ ভাই পূর্বের অঙ্কে যেটা বলছেন, এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রে এই বাহুটা এ, এই বাহুটা এ, এটা হচ্ছে বি। আপনার প্রশ্ন হচ্ছে কি যে ভূমি ভূমি b/2 ধরেন নাই কেন? পুরাটা ত্রিভুজ যখন আপনি চিন্তা করবেন তখন ভূমি কত, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি কত, ভূমি তো এটাই। যখন আপনি এটাকে এইভাবে লম্ব টেনে অর্ধেকটা চিন্তা করবেন তখন হচ্ছে, তখন এই এতটুকু না হচ্ছে b/2, এতটুকু হচ্ছে b/2। কথা কি বুঝছেন কিনা? আপনার সম্পূর্ণ ত্রিভুজের ভূমি কি b/2 নাকি এ, সম্পূর্ণ ত্রিভুজের ভূমি হচ্ছে b? যখন আপনি প্রমাণ করতে গিয়েছিলাম আমি, তখন আমার এই অর্ধেকটা দরকার ছিল, তখন ওইটাতে আমি b/2 লিখেছি, ওইটা b/2 লিখেছি। বুঝতে পেরেছেন? আমরা যেটা ধরার ক্ষেত্রে সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে আপনার b/,
বি, সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে ভূমি হচ্ছে বি। আর যখন আমরা প্রমাণ করতে গেছি যে এইচ ধরছি, এটা এইচ, তখন হচ্ছে আমার এতটুকু লাগবে, তখন হচ্ছে ইয়া। নাইট ভাই বুঝতে পেরেছেন কিনা? আমি কি এরকম ধরি নাই? হ্যাঁ, আমি তো এই যে আমার রেকর্ড ক্লাস আমি একটু দেখে গেলাম লাইভ ক্লাসে, আমি তো ধরেছি যে এই যখন প্রমাণ করছি এটা কিন্তু বি/2 এ ধরেছি, বি/2 এ ধরেছি। আপনি একটু দেখে গিয়ে দেখবেন, একটু দেখে গিয়ে দেখবেন, ওখানে কিন্তু আমি বি/2 এ ধরেছি। ওকে, মনোযোগ দিবেন। আচ্ছা, এই এই অঙ্কে শুভই বলছে প্রথমে পিথাগোরাসের উপপাদ্য কেন নিলাম, এই জায়গাটা আপনি পরে করবেন, এটা পরে করবেন এই পার্টটা। আপনি প্রথমে যেটা করবেন, এই যে এইটা করলেন যে এই ত্রিভুজের আমার ক্ষেত্রফল বের করা দরকার, তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে হাফ ভূমি এখানে এ, যেহেতু সমান সমান বাহু, কি বলছে সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এটা এ, এটা এ। আচ্ছা, তাহলে ভূমি এ, উচ্চতা এ। এখন দেখেন এ স্কোয়ারের মান কিন্তু আমার লাগতেছে, এ স্কোয়ারের মান লাগতেছে, তো এ স্কোয়ারের মানের জন্য আমার এটা পরে করবেন। ওকে, বুঝতে পেরেছেন? আচ্ছা, 27 নাম্বার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ 45 ডিগ্রি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত ইয়ে হবে? আচ্ছা দেখেন, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে যদি দুটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, তাহলে সূত্র কি? সূত্র কি আমার? এবি সাইন থিটা, এবি সাইন থিটা, রাইট? সাইন থিটা। তাহলে এই এতে করে দিবেন যে বলছে কি একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি প্রত্যেকটি হচ্ছে ইয়া 10, এটা 10, এটা 10, এবং বাহুদের অন্তর্ভুক্ত কোণ 45, তার মানে এটা 45। তার মানে এই সূত্র, খেলা শেষ, এই সূত্র। তাহলে 10 গুণন 10, তারপরে এই যে এটা হচ্ছে সাইন হচ্ছে 45, সাইন 45 ডিগ্রি মান কত? সাইন 45 ডিগ্রি মান কত? এটা কালকে সিনিয়র অফিসার পরীক্ষা আসছে। সাইন 45 ডিগ্রি মান কত দেখে বলেন তো, দেখি কয়জনে পারেন? সাইন 45 ডিগ্রি মান কত? দেখেন, এই দুইটা গুণ করলে 100, 100কে যদি আপনি দুইটা ভাগ দেন 50 হয়, 50 হয়। ওকে, তারপরে সাইন 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2, 1/√2। এখন এইটাকে যদি আপনি দেখেন, এখানে √2 আছে, কিন্তু অপশনে দেখেন, তার মানে উত্তরটা হওয়ার কথা ছিল কি √2 50, কিন্তু এভাবে কিন্তু নাই, এভাবে কিন্তু নাই, তাই না অপশনে? তার মানে এখানে দেখেন, এই যে 50কে আমি লিখতে পারি, দেখেন যে 25 গুণন 2, তারপরে এখানে হচ্ছে 1/√2। আচ্ছা, এই 2 কে দেখেন, 2 কে আমি এভাবে লিখতে পারি √2 গুণন √2, আর এখানে এইটা রইল। আচ্ছা, কেন 2 কে √2 গুণন √2 কিভাবে লেখা যায় দেখেন? 2, আচ্ছা 2 কে আমি যদি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, √2 স্কোয়ার, তখন রুট স্কোয়ারে কাটা চলে যায়, আবার এটা 2 এ হয়, তাই না? আচ্ছা, আবার √2 স্কোয়ার মানে কি? √2 গুণন √2, তার মানে কি 2 মানে আমি লিখতে পারি যে √2 গুণন √2, দুইটা লিখতে পারি। আচ্ছা, এখন দেখেন এইটা কাটা চলে যায়, তাহলে রইল কি 25√2। কথা ক্লিয়ার কি না, না ভেজাল আছে? ওকে, আচ্ছা এরপরে আসেন যে বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ। আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের এখানে একটা কি বলছে যে এ বি সি ডি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে উবিন্দুতে ছেদ করে ত্রিভুজ এ ও বি কি ধরনের ত্রিভুজ? খেয়াল করেন, খুব মনোযোগ, এখানে রম্বস আঁকার চেষ্টা করতেছি। এটা হচ্ছে কর্ণ, এটা হচ্ছে কর্ণ। রম্বসের কর্ণগুলো এটা হচ্ছে, মনে করেন যে এ বি সি ডি, হ্যাঁ কি বলছে, এবিসি রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে উবিন্দুতে ছেদ করে, তাইলে এ ও ডি, এ ও ডি ত্রিভুজটা কোনটা? এ ও ডি ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা। বলছে কি এটা কি ধরনের ত্রিভুজ দেখেন,
এই যে রম্বসের ক্ষেত্রে আমি এখানে এটা ইয়া লিখে রেখেছি, হ্যাঁ, ক্লুটা। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই ছেদবিন্দুতে উৎপন্ন প্রতিটি কোণ ই সমকোণ। সুতরাং দেখেন, এ ও বি, ত্রিভুজ এ ও বি হবে সমকোণী ত্রিভুজ। এটি একটি বিষমবাহু ত্রিভুজ বটে। খেয়াল করেন, অপশনের দিকে তাকান। এই যে ত্রিভুজটা এখানে এইটাকে সমকোণে বিভক্ত করেছে, তার মানে এই যে এই ত্রিভুজটা হচ্ছে একটা কি সমকোণী ত্রিভুজ। পাশাপাশি সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে কোণের ভিত্তিতে চিন্তা করলে সমকোণী, বাহুর ভিত্তিতে এখানে দেখেন বাহু, এখানে দুইটাই অপশন রাখছে, সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, শুকোকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। দেখেন এই এখানে সমকোণটা কিন্তু রাখে না, সমকোণী ত্রিভুজ রাখলে কিন্তু দুইটাই উত্তর হয়ে যেত। কোণের ভিত্তিতে চিন্তা করলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, অপশনটা রাখে নাই, তাহলে বাহুর ভিত্তিতে চিন্তা করতে হবে। বাহুর ভিত্তিতে চিন্তা করলে এই তিনটা বাহু মানে ভিন্ন ভিন্ন, এদের দৈর্ঘ্য সমান নয়, কারণ কি চিন্তা করেন, এই বাহুটা এই প্রতিটা বাহু সমান। কর্ণগুলো চিন্তা করেন, এই কর্ণ আর এই কর্ণ কোনোদিন কি সমান? রম্বসের এই কর্ণটা বড় না, এই কর্ণ বড়, এই কোণটা ছোট। এখন কিন্তু চিন্তা করেন, ফর এক্সাম্পল আমি উদাহরণ দিচ্ছি, মনে করেন যে এই বাহুটা, ফর এক্সাম্পল বাহুটা হচ্ছে, মানে এটা মিলানো দরকার নেই, জাস্ট উদাহরণ, মনে করেন যে এটা 12, তাহলে প্রতিটা বাহু 12, হ্যাঁ প্রতিটা 12, তাহলে এই যে এই কোণটা ছোট, মনে করেন যে এটা যদি 10 হয়, এই কোণটা 10, এই কোণটা 10, এই কোণটা কত হবে, এটা মনে করেন যে 14 হইলো, এটা 14 হইলো, ফর এক্সাম্পল। তার মানে চিন্তা করেন, এই এতটুকু হচ্ছে বড় কর্ণের অর্ধেক মানে কি 14 অর্ধেক কত 7, এতটুকু হচ্ছে ছোট কর্ণের অর্ধেক মানে 10 অর্ধেক কত 5। এখন দেখেন এটা 5, এটা 7, এটা 12, তিনটা ভিন্ন ভিন্ন বাহু না, তাহলে তিনটার বাহুর দৈর্ঘ্য যদি ভিন্ন ভিন্ন হয় তাহলে অবশ্যই ওইটা কি হবে, একটা বিষমবাহু ত্রিভুজ। কথা বুঝতে পেরেছেন কিনা? এটা বিষমবাহু ত্রিভুজ, রাইট? আচ্ছা, এরপরে চলেন 29 নাম্বার কি বলছে, একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য 26 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এস গুণন এস ইন্টু এস গুণন এস মাইনাস এস মাইনাস বি, এস মাইনাস সি, এই পুরাটার উপরে রুট। এখন কথা হচ্ছে এখানে এস কি, এ বি সি কি? আচ্ছা, এ বি সি কি? বিষমবাহু ত্রিভুজ, মনে করেন যে এটা একটা বিষমবাহু ত্রিভুজ, এটা এ, এটা বি, এটা সি, মানে বিষমবাহু এ বি সি কেন হচ্ছে? খেয়াল করেন, সমবাহুর ক্ষেত্রে সবগুলো এ মানে কি সবগুলো সমান, সমদ্বিবাহুর ক্ষেত্রে এটা এ, এটা বি। খেয়াল করেন, মানে এখানে তিনটা সমান, তিনটার নাম একই এ, এখানে এই দুটা সমান, এই দুটার নাম একটা এ, আর এটা হচ্ছে কি বি। আর বিষম বাহুর ক্ষেত্রে তিনটা বাহুর দৈর্ঘ্য ভিন্ন, দিলে তিনটার ভিন্ন ভিন্ন নাম লাগবে, এটা এ, এটা বি, এটা সি। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন তার মানে এ বি সি বুঝলেন, তাহলে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। এখন গুড, তাহলে আরেকটা টপিক আসলো আমাদের, পরিসীমা কি? এখানে একটা দারুণ একটা আলোচনা, যে পরিসীমা। ওকে, পরিসীমার আলোচনাটা বোঝার চেষ্টা করেন, খুব মনোযোগ দিবেন। পরিসীমা কাকে বলে? পরিসীমা, আমি যদি বলি যে এই ত্রিভুজটার পরিসীমা কি, মনে করেন যে এইটা 10, এটা 10, এটাও 10। পরিসীমা হচ্ছে সবগুলো সাইডের সমষ্টি। পরিসীমা, মানে হচ্ছে আপনার চতুর্দিক, ঠিক আছে? তাহলে চতুর্দিকের বা সব দিকের মানে দূরত্বের সমষ্টি। তাহলে আপনি এখান থেকে মানে ভ্রমণ শুরু করলেন, 10 গেলেন, 10 গেলেন, 10 গেলেন, 30 না? 30। আচ্ছা, তাহলে আমি একটা চতুর্ভুজ আঁকি, মনে করেন যে এটা 10, এটা 11, এটা 12, এটা মনে করেন যে 13, তাহলে এইটার পরিসীমা কত হবে? তাহলে 10, 11, 12, 13 এর সমষ্টি যত হয়, কথা বলছেন কিনা? অনেকে পরিসীমা, যেমন আয়তক্ষেত্রের পরিসীমা, মনে করেন যে এই যে একটা মনে করেন আয়তক্ষেত্র আঁকি, তো আয়তক্ষেত্রের ক্ষেত্রে এটা 10 হলে এটাও 10, মনে করেন যে এটা 5, এটাও 5। তো অনেকে কি করে যে এই 2 গুণন দৈর্ঘ্য যোগ 2 গুণন প্রস্থ, এভাবে সূত্র কোনো মুখস্থ দরকার নেই। আপনি কি করবেন, সবগুলো সাইডের যোগফল, তাহলে 10 এ 10 20, 5 এ 5 10, 30, খেলা শেষ। পরিসীমা ক্লিয়ার হয়েছে কিনা সবাই বলবেন, পরিসীমাটা ক্লিয়ার হয়েছে কিনা? আমরা ওই অঙ্কে পরে আসতেছি, পরিসীমা ক্লিয়ার হয়েছে কিনা, পরিসীমার কনসেপ্ট একেবারে যে কোনো জ্যামিতিক ক্ষেত্রে। আমি যদি এখানে আরেকটা আঁকি,
10, 8, 7, 6, 5। এর পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? সবগুলো যোগ করলে যা আসে তাই পরিসীমা। কথা ঠিক কিনা? পরিসীমা ক্লিয়ার হয়েছে কিনা? পরিসীমার কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা সবাই কমেন্ট করবেন। পরিসীমা ক্লিয়ার হয়েছে কিনা? যারা লাইভ করতেছেন প্রায় 63 এখনো লাইভে আছে, 150 জন ছিল শুরুতে। আগ্রহ তো থাকবে না সবার, স্বাভাবিক। সোহেল খালাসি বলছে স্যার শেষ করবেন কখন? আর একটা অঙ্ক আছে, আর একটা অঙ্ক, আর একটা অঙ্ক শেষ, পরিসীমা ক্লিয়ার। ওকে, আচ্ছা তাইলে আমাদের এর সূত্রটা হচ্ছে কি? এস গুণন এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, আর এটা হচ্ছে রুট, এটা রুট। আচ্ছা এখানে এসটা কি? এসটা হচ্ছে অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? এই তিনটা বাহুর সমষ্টি নিলে কি হয়? পরিসীমা। আর অর্ধ পরিসীমা হচ্ছে একে 2 দিয়ে ভাগ দিলে। আচ্ছা এখন দেখেন তো, এই যে দেখেন 16, 26 আর 24 কত? 26 আর 24 যোগ করলে হচ্ছে, আপনি যদি এখানে 6 দিয়ে দেন 30, তাহলে এটা হচ্ছে এই 50 হচ্ছে না? 50, 50 আর 10 হচ্ছে 60। তার মানে দেখেন তো, এই যে 60 ভাগ 2 তার হচ্ছে 30 না? 30। আচ্ছা খেয়াল করেন, তার মানে এটা হচ্ছে 30। আচ্ছা তারপরে দেখেন 30 মাইনাস কত? প্রথম বাহুটা 26, তারপরে 30 মাইনাস 24, তারপর হচ্ছে 30 মাইনাস 10, রাইট? পুরোটার উপরে কি দেন? এটা দেন। আচ্ছা তার মানে 30 মাইনাস 26 কত হয়? 4 হয়। 30 মাইনাস 24 কত হয়? 6 হয়। 30 মাইনাস মানে 10 কত হয়? 20 হয়। এই জায়গায় হচ্ছে অঙ্কের খেলা শুরু। খেলা শুরু হচ্ছে এই জায়গায়। খেলাটা শুরু কোথায় দেখেন? এতটুকু আসার পরে অনেক দাদু ভাই আটকে যাবে যে ক্যালকুলেশনটা আমি কিভাবে করব। এই জায়গা হচ্ছে স্মার্ট ক্যালকুলেশনটা আমি দেখাচ্ছি। সাধারণত এই জায়গায় মানে এটা টোটালটা গুণ করে, অনেকে কি করবে? টোটালটা গুণ করে তারপরে বর্গমূল করতে যাবে, তখন জটিল হয়ে যাবে, কিন্তু দরকার নাই। এই সবগুলোকে আপনি এক কাজ করেন, এই যে 30কে আপনি লিখেন যে 30 গুণন 10, তারপরে 4, তারপরে হচ্ছে 6, তারপরে যে 20কে লিখেন এই যে 2 গুণন 10। ওকে, এখন আসেন। আচ্ছা এখন আপনি দেখেন, এই যে 10 গুণ করলে কি হয়? তাহলে 10 গুণন 10। তারপরে দেখেন আপনি যদি এই যে এই যে দেখেন 6 দোকানে 12, তারপর এটা 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 কত হয়? 3 4 12, তার মানে আমি লিখতে পারি 12 গুণন 12। এই জায়গায় খেলা কিন্তু শেষ। দেখেন এই দুটো গুণাকারে আছে, তার মানে আমি কি লিখতে পারি? 12 স্কোয়ার রুট 10 গুণাকার আছে, তাহলে 10 স্কোয়ার রুট, এই রুট স্কোয়ার কাটা চলে যায়, তাহলে 12 গুণন 10, তাহলে হচ্ছে 120। এটা কিন্তু এই জায়গার পরে যারা স্মার্ট, এই জায়গার পরে কিন্তু সে লিখে ফেলতে পারবে যে 12 গুণন 10 120। এই জায়গাটা আপনি কিন্তু গুণ করা লাগবে না, কারণ গুণ করে যদি আপনি বর্গমূল বের করতে চান দাদু ভাই, আপনি কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে পরীক্ষার হলে। বুঝতে পেরেছেন? এই জায়গায় এই অঙ্কের টুইস্টটা হচ্ছে এই জায়গায়। এতটুকু পর্যন্ত সবাই পারবে। এখানে এসে অনেকে আটকে যাবে পরীক্ষার হলে, গিয়ে সময় থাকবে না, ম্যানেজমেন্ট হবে না, টাইম ম্যানেজমেন্ট হবে না, অঙ্ক না করেই চলে আসতে হবে। ওকে, আচ্ছা 30 নাম্বার, সেম 30 নাম্বার, যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13 14 15, 13 14 15 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তার মানে সেম ভাবে যদি আমি এটা করি, তার মানে আগে আমি অর্ধ পরিসীমাটা যদি নেই, কত হয় দেখেন? 13 আর 14 কত হয় আপনার? 27 না? 27 আর যদি 15 আপনি যোগ করেন, তাহলে এখানে 3 দিয়ে দেন, তাহলে হচ্ছে আপনার 42 নাকি? 13 14 15, দেখেন 7 7 7 5 12, 2 হাতে 1, তারপর হচ্ছে এই যে 42। ওকে, আচ্ছা 42কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন, তার মানে কত হচ্ছে? 21 হচ্ছে। অর্ধপরিসীমা s = 21। তার মানে আমি লিখতে পারি, খুব মনোযোগ দেন, 21 গুণন 21 মাইনাস 7, 21 মাইনাস 13, 21 মাইনাস 14, 21 মাইনাস 15। ওকে, তাহলে 21 গুণন, এই যে দেখেন এখান থেকে যদি 21 থেকে 7 চলে যায়, তাহলে এখানে 7 আর 8 হচ্ছে, তারপরে এখানে থাকতেছে 7, এখানে থাকতেছে 6, রাইট? আচ্ছা
এখন আসেন, আপনি এইটাতে আপনি কি করবেন, গুণ করে রুট করবেন, কখনোই না। এটাকে সেম ভাবে দেখেন, আমি 21কে কি লিখতে পারি, 3 সাথে 21, 8কে কি লিখতে পারি, 4 দোকানে 8, 7কে 7, এই 6কে লিখতে পারি 3 দোকানে 6। এখন আসেন, আপনি জোড়ায় জোড়ায় মিলান, এই 3 দুইটার জন্য একটা লিখবেন, তারপরে এই 7 দুইটার জন্য একটা লিখবেন। ওকে, তারপরে দেখেন এই দুইটা মিলিয়ে হয়েছে 4, এটা 4, তাহলে 4 সাইড একটা লিখবেন। ওকে, দেখেন তাহলে দেখেন এই যে 3 সাথে 21, তারপর 4 21 84, 4 21 84, তাহলে আপনার বর্গ কিন্তু বর্গমূল কিন্তু আর হিসাব করা লাগতেছে না। বুঝতে পেরেছেন? আহাদ বলছে পরবর্তী ক্লাস কি চতুর্ভুজ, অবশ্যই রুটিন অনুযায়ী ত্রিভুজের উপরে চতুর্ভুজ ইনশাল্লাহ। তো এই ছিল প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের আলোচনা, লং আলোচনা আজকেও হয়েছে, আমাদের প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। বুঝতে পেরেছেন? প্রায় 1.5 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো আজকের ক্লাসটি কেমন উপভোগ করলেন দ্রুত সবাই 1 মিনিট একটু রিভিউ দিয়ে দেন। হ্যাঁ, আজকের ক্লাসটি কেমন লাগলো সবাই দ্রুত একটু রিভিউ দিয়ে দেন। দ্রুত একটু কেমন লাগলো বলেন, আমি লাইভ থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ লাইভ ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করবেন। যারা নতুন ভর্তি হয়েছেন তারা রেকর্ড ক্লাসগুলো সিরিয়ালে করবেন, কারণ মাঝখান থেকে করলে অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়তো বুঝবেন না। তারপর যদি আপনি লাইভ করতে চান কোনো সমস্যা নাই, এটা বোনাস হিসেবে করলেন। যে যতটুকু বুঝলেন এটা প্লাস পয়েন্ট, আর যেটা বুঝলেন না সেটা সিরিয়াল অনুযায়ী ক্লাসগুলো করলে আস্তে আস্তে বুঝে যাবেন ইনশাল্লাহ। তবে শিক্ষার্থীরা আজ এতটুকু রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফিজ।